So welcome my English book MEB। তো আগের দিন তো তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছিলাম আমি নিশ্চয়ই ঠিকঠাক চলছে তোমাদের ক্লাস, কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে না। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, টিচিং অ্যাপটিটিউড নিয়ে আজকে ক্লাসটা হবে। ওকে, তো টিচিং অ্যাপটিটিউড যখনই আমরা বলতে যাব, তো প্রথমেই যেটা প্রশ্ন চলে আসবে যে টিচিং অ্যাপটিটিউড জিনিসটা কি, টিচিং অ্যাপটিটিউড জিনিসটা কি। সো প্রথমেই যে তার জন্য আমরা বলবো যে কনসেপ্ট অফ টিচিং, তাই তো। সো কনসেপ্ট অফ টিচিং যখনই আসবে তোমাদের তো কিছুটা আইডিয়া তো আছেই যে কনসেপ্ট অফ টিচিং জিনিসটা কি না। টিচিং ইনভলভস দ্য পারপাসফুল ডাইরেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস। তো টিচিংটা একটা পারপাসফুল ডাইরেকশন হতে হবে, একটা উদ্দেশ্যমূলক হতে, উদ্দেশ্য থাকতে হবে, অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস, এবং যে লার্নিং প্রসেসটা, শিক্ষণ যে প্রসেসটা চলছে, প্রক্রিয়াটা চলছে, তাটা ম্যানেজমেন্ট করার একটা চিন্তা ভাবনা থাকবে টিচিং প্রসেসের মধ্যে। That's why we say that teaching involves the purposeful direction and management of the learning process। তারপর কি বলা হচ্ছে না, ইট ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি অর আ প্রসেস। এটা হচ্ছে তাহলে যে অ্যাক্টিভিটি, তার মানে একটা ক্লাসরুমের মধ্যে একজন টিচার যা যা অ্যাক্টিভিটিস করে থাকেন সেটা সমস্তটাই হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি। কারণ আগে থেকে একটা, তার একটা ব্লু প্রিন্ট তৈরি করে নিতে হয়, তার জন্য কি করতে হয়, একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয়। তার হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি হবে না। অন্যান্য কাজগুলো যখন আমাদের করা হয় সেখানে তো প্ল্যান্ড অ্যাক্টিভিটি হয়। এটা কার সঙ্গে অনেকটা সিমিলার বলতে পারো, অ্যাজ এ অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর। সো ডাইরেক্টর যখন একটা সিনেমা তৈরি করে, তো কি একটা স্ক্রিপ্ট থাকে। তো সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু যখন শুটিং চলে, হিরো যে থাকে, নায়ক যে থাকে, সে কিন্তু ডাইরেক্টরের কথা অনুযায়ী কাজ করে, কারণ প্ল্যান্ড অ্যাক্টিভিটি। ধরুন একটা ফিল্মে যা যা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই, অল আর প্ল্যান্ড। সো দ্যাটস ওয়াই অলসো ইন কনসেপ্ট অফ টিচিং দিস অ্যাক্টিভিটি ইজ অলসো ভেরি প্ল্যান্ড। সো ইট ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি অর আ প্রসেস ইন হুইচ দ্য লার্নার, যেখানে লার্নার যে and teacher and other variable are planned in a particular order to attain some predetermined goal। এবং এই যে এত কিছু করা হলো কিসের জন্য করা হচ্ছে না, টু অ্যাটেইন সাম predetermined goal। যে লক্ষ্যটা আমাদের সামনে রাখা আছে, সেই লক্ষ্যটা, সেই গোলসটাকে আমাদেরকে পূর্ণ করতে হবে, তার জন্য পুরো অ্যাক্টিভিটিটা হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি। টিচিং ক্যান বি বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। এবার এখন বলা হচ্ছে যে এই যে শিক্ষকতাটা, টিচিংটা, সেটা ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। কিরকম ব্যাপারটা, যদি সেটা ইনফর্মাল হয়, সো ইনফর্মাল টিচিং is carried out within a family or in a community during initial years of life। তার মানে ইনফর্মাল টিচিং তুমি অনেক জায়গায় পেতে পারবে। কোথায় পেতে পারো, একটা ফ্যামিলিতে পেতে পারো, তোমার কমিউনিটির মধ্যে পেতে পারো, তোমার যখন তুমি খুব ছোট থেকে বড় হচ্ছ সেই সময়ে তুমি অনেক টিচিং পেয়েছো। যেমন তোমার হোম বলো, বাড়িতে হোম স্কুলিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ইনফর্মাল টিচিং। ফর্মাল টিচিংটা কি, ফর্মাল টিচিংটা হচ্ছে যে ইজ ক্যারিড আউট বাই পেইড প্রফেশনস কল্ড টিচার্স অর ফ্যাকাল্টি। যেখানে একটা পেইড প্রফেশন, একটা পয়সা, একটা অর্থের বিনিময়ে চলছে প্রফেশন, এটা তোমার একটা জীবিকা, কল্ড টিচার্স অর ফ্যাকাল্টি। ফর্মাল টিচিংটা কাজ হয়ে যাচ্ছে সেখানে। ক্লিয়ার? এবার দেখি আমরা যে বিভিন্ন যে আমাদের দার্শনিকরা আছেন, তারা টিচিং সম্বন্ধে কি কি কথা বলেছেন, এটা একটি ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন চলে আসে। ফার্স্ট আমরা যাকে নেব তার নাম হচ্ছে মরিসন। সো অ্যাকর্ডিং টু মরিসন, মরিসনের মতে কি টিচিং জিনিসটা কি না, টিচিং ইজ এ ডিসিপ্লিনড সোশ্যাল প্রসেস। এটা হচ্ছে ডিসিপ্লিনড সোশ্যাল প্রসেস, মানে নিয়ম শৃঙ্খলা যুক্ত একটা সামাজিক প্রক্রিয়া, ইন হুইচ, যেখানে টিচার ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ দ্য লেস এক্সপিরিয়েন্সড পিপল। টিচার ইনফ্লুয়েন্স মানে একজন টিচার ইনফ্লুয়েন্স করছে, কাকে ইনফ্লুয়েন্স করছে, দ্য বিহেভিয়ার অফ দ্য লেস এক্সপিরিয়েন্স, যার এক্সপিরিয়েন্স কম, সেই সমস্ত স্টুডেন্টদেরকে, পিপুলদেরকে তাদের ব্যবহারের ক্ষেত্রে একটা পরিবর্তন আনার জন্য ইনফ্লুয়েন্স করছে, অ্যান্ড হেল্পস হিম, তাকে সাহায্য করা হচ্ছে, ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য নিডস অ্যান্ড আইডিয়াস অফ দ্য সোসাইটি। মানে সেই যে নিডস গুলো বা যে
বিহেভটা সে নিজের মধ্যে গড়ে তুলবে কি অনুযায়ী তুলবে, অ্যাকর্ডিং টু দ্য নিডস অ্যান্ড আইডিয়াস অফ দ্য সোসাইটি, সোসাইটির নিডস এবং সোসাইটির আইডিয়াস অনুযায়ী তাকে এই জিনিসগুলোকে নিজের মধ্যে চেঞ্জ করতে হবে। এবং এই পুরো ব্যাপার পুরোটা কে দিচ্ছে, দিচ্ছে টিচার, তার জন্য টিচিং। সো টিচিং ইজ আ ডিসিপ্লিন সোশ্যাল প্রসেস in which teacher influence the behavior of the less experienced pupil and helps him develop according to the needs and ideas of the society. That society needs, societyর ideas এর অনুযায়ী তাকে এগুলো চেঞ্জ করানো হচ্ছে। Thus teaching is reduced to what teacher teaches. তার জন্য টিচিংটা হচ্ছে কি রিডিউসড, কমানো হচ্ছে, টু হোয়াট টিচার টিচেস, যেটা শিক্ষক পড়াচ্ছে। ওকে, স্মিথ কি বলছেন? স্মিথ বলছেন, স্মিথ স্টেটস দ্যাট টিচিং ইজ অ্যান অর্গানাইজড সিস্টেম। ও বলেছিলেন যে ডিসিপ্লিন প্রসেস, ডিসিপ্লিন সোশ্যাল প্রসেস, যেটা বলেছিলেন মরিসন। কিন্তু এখানে স্মিথ কি বলছেন? স্মিথ বলছেন ইটস অ্যান অর্গানাইজড সিস্টেম অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস। এবং এখানে পুরো ব্যাপারটা অর্গানাইজড একটা ওয়েতে, এবং সেখানে স্পেসিফিক, যেমন প্ল্যান্ড অ্যাক্টিভিটিস বলা হয়েছে, ঠিক একই রকম বলা হচ্ছে কি স্পেসিফিক অ্যাক্টিভিটিস বলা হচ্ছে। এইমড, এটাও লক্ষ্যটা কি, টু হেল্প দ্য লার্নার, যারা শিক্ষার্থী আছে তাদেরকে সাহায্য করা, হেল্প দ্য লার্নার লার্ন সামথিং, কিছু শেখার জন্য, হেল্প দ্য লার্নার লার্ন সামথিং। সো টিচিং ইজ অ্যান অর্গানাইজড সিস্টেম অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস aimed to help the learner learn something. Okay, and teaching may be carried out in the absence of the teacher. So teaching may be carried out in the absence of, এটা একটা ইম্পর্টেন্ট কথা, teaching may be carried out in the absence of teacher. So Smith further elaborated the definition. কি বলছেন উনি লাস্টে, যে উনি তিনটে কথা বলেছিলেন, ট্রাইপোলার প্রসেস কথা বলেছিলেন। সো ট্রাইপোলার মানে কি, তিনটে জিনিস দেখতে পাবো আমরা, কি কি? এক নম্বর উনি বলছেন এজেন্ট অর সোর্স, মানে একটা টিচিং হতে এজেন্ট থাকতে, এজেন্ট কারা হতে পারে, এজেন্ট টিচার হতে হবে, হ্যাঁ, সেখানে ম্যানেজমেন্ট হতে পারে, মানে একটা তাহলে এজেন্ট হতে হবে, সোর্স হতে হবে। প্রডিউসিং লার্নিং হুইচ মে বি হিউম্যান অর মেটেরিয়াল, তাহলে সেটা হিউম্যানও হতে পারে, মেটেরিয়ালও হতে পারে। তার জন্য একটা লাইন বলা হচ্ছে, দেখো, যে টিচিং মে বি ক্যারিড আউট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য টিচার। সো টিচারের অ্যাবসেন্সেও কিন্তু টিচিংটা কিন্তু চলতে পারে। ধরো আমি একটা রেকর্ড করা হয়েছে, আমার সমস্ত ভয়েসগুলোকে আমি একটা জায়গায় রেকর্ড করে দিয়েছি। ওকে, তো রেকর্ড করে দেওয়ার পর আমি সেটা তোমাদেরকে গিয়ে বললাম যে 2 ঘন্টা ধরে এই রেকর্ডটা চলবে, তোমরা কেউ কোথাও যাবে না, রেকর্ডটা শুনবে, তারপর আমি এসে তার ফিডব্যাক নেব। তো তখন তো টিচার নেই, বাট টিচিং ইজ গোয়িং অন, টিচিং ইজ কন্টিনিউয়াসলি গোয়িং অন, টিচিং কিন্তু চলছে, কি তাই না? তো সেখানে কি হচ্ছে, তার জন্য তখন এখানে এজেন্ট আর সোর্সটা কিন্তু হিউম্যান থাকছে না, হয়ে যাচ্ছে মেটেরিয়াল। দ্যাটস ওয়াই হি সেজ দ্যাট এজেন্ট অর সোর্স প্রডিউসিং লার্নিং হুইচ মে বি হিউম্যান অর মেটেরিয়াল। এটা হচ্ছে একটা পোল। সেকেন্ড পোলটা কি, আ গোল অর টার্গেট টু বি অ্যাচিভড, তাহলে যে গোলটা বা যে টার্গেটটা আমরা নিয়ে এই টিচিংটা শুরু করা হয়েছে, সেটা কিন্তু টু বি অ্যাচিভ করতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে, দ্য ইন্টারভেনিং ভ্যারিয়েবলস কনসিস্টিং অফ লার্নিং অর টিচিং সিচুয়েশন ইনভলভিং হিউম্যান অর ফিজিক্যাল কন্ডিশনস অ্যান্ড ইনস্ট্রাকশনাল মেথডস, মানে যে ভ্যারিয়েবলস গুলো আছে, ইন্টারভেনিং ভ্যারিয়েবলস যেগুলো আছে, কনসিস্টিং অফ লার্নিং এর ক্ষেত্রে, অর টিচিং সিচুয়েশন ইনভলভিং, কি কি ইনভলভ হচ্ছে, হিউম্যান হতে পারে, অর ফিজিক্যাল কন্ডিশনস অ্যান্ড ইনস্ট্রাকশনাল মেথড, এগুলো যে মেথড গুলো আছে, ইনস্ট্রাকশনাল মেথড গুলো। তো এই তিনটে পোলারের কথা বলেছিলেন স্মিথ। তাহলে আমাকে এখান থেকে কি কি মনে রাখতে হবে, একটা মনে রাখতে হবে যে ট্রাইপোলার প্রসেস ইন টিচিং, এটি কে বলেছিলেন, এটি বলেছিলেন স্মিথ। এবার যদি প্রশ্ন করে ট্রাইপোলারের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এজেন্ট আর সোর্স, 2 নম্বর হচ্ছে গোল আর টার্গেট, আর নেক্সট হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবলস। ব্যাস, কমপ্লিট। এরপরে কে, গ্যাগে। গ্যাগে কি বললেন, ডিফাইন্ড টিচিং অ্যাজ পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য টট কজিং বিহেভিয়ার মডিফিকেশন। তো গ্যাগে বলছেন কি, যে এটা একটা রিলেশনশিপ, এটা সম্পর্ক স্থাপন করছে কাদের মধ্যে, কাদের, বিটুইন দ্য টিচার এন্ড দ্য টট কজিং বিহেভিয়ার মডিফাই, যার ব্যবহার মডিফাই করা হচ্ছে তার সাথে টিচারের একটা রিলেশনশিপ। তো কার ব্যবহার মডিফাই করা হচ্ছে, স্টুডেন্টের অফকোর্স। তারপরে অ্যাকচুয়ালি এডুকেশন কি দেয়, এডুকেশন মানুষের ব্যবহারের পরিবর্তন ঘটায়, চেঞ্জ দ্য বিহেভিয়ার, ব্যাস।
এটা হচ্ছে মেন কাজ হচ্ছে এডুকেশন। ওকে, মডিফাই ইউর বিহেভিয়ার। তো এটা হচ্ছে গ্যাগে বলছেন। অ্যামিডন বলে একজন আছেন, উনি কি বলছেন? উনি বলছেন ইটস এ টু ওয়ে ট্রাফিক। এটা হচ্ছে একটা টু ওয়ে ট্রাফিক। কিরকম? টিচিং অ্যাজ এ প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য টট অ্যাজ এ কোঅপারেটিভ এন্টারপ্রাইজ। মানে এই যে টিচার টিচ দিচ্ছে, শুনছে কি স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক। দিস ডেফিনেশন কনসিডার্ড টিচিং অ্যাজ এ সেট অফ properly planned and clearly defined activities undertaken for the achievement of certain objectives. তো এইটাকে যদি আমরা ধরে নিতে পারি, এই ডেফিনিশনটাকে যদি আমরা ধরে নিই এটাই হচ্ছে আমাদের ঠিকঠাক ডেফিনিশন, তখন আমরা কোনটাকে আমরা প্রুভ করতে পারি? এটাকে আমরা প্রুভ করতে পারি যে this definition considered teaching as a set of properly planned and clearly defined activities undertaken for the achievement of certain objectives. যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করছি প্ল্যান্ড অ্যাক্টিভিটিস, এবং যে অ্যাচিভমেন্ট করার পরে আমাদের যে লক্ষ্য, যে গোলসটাকে আমরা নেব, সেটা হচ্ছে টু ওয়ে ট্রাফিকের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লার্ক কি বলছেন? ক্লার্ক বলছেন broaden the scope of teaching and include all those organized activities that may result in modifying the behavior of the learner. কি বলছেন? broaden the scope of teaching। উনি এই টিচিং স্কোপটাকে আরো ব্রড করেছেন। included all those organized activities। উনি শুধু বলছেন স্কুল বা কলেজ নয়, এখানে আরো অনেক অর্গানাইজড অ্যাক্টিভিটিস কিন্তু এটার মধ্যে আসতে পারে, মে রেজাল্ট ইন মডিফাইং দ্য বিহেভিয়ার অফ দ্য লার্নার। সেখানেও কিন্তু সমস্ত লার্নারদের যে বিহেভিয়ারের যে মডিফাইটা করা হবে সেখানে কিন্তু করে, সেটাও হচ্ছে ওয়ান টাইপ অফ একটা টিচিং। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে পাঁচজন আমাদের নাম আমরা পেলাম এখানে, একটা হচ্ছে গ্যাগে, হ্যামিল্টন, ক্লার্ক, এবং আগেরটাতে আমরা কি পেয়েছিলাম? মরিসন পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম স্মিথ পেয়েছিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার থাকে সেখান থেকে কোশ্চেন গুলো থাকে। নেক্সট যেটা আমাদের থাকবে সেটাকে বলা হচ্ছে নেচার অফ টিচিং। যে একটা টিচিং এর নেচার, প্রকৃতিটা কি একটা টিচিং এর। ইটস ভেরি খুব মজার, এগুলো তোমার একবার করে পড়ে নিলি বা ভালো করে যদি একটা শুনে নাও ব্যাপারটাকে, না যে আমি যেটা বলছি তোমাদেরকে সেটা যদি একটু ঠিকঠাক করে তোমরা একটু খুব কনসেন্ট্রেট অনুযায়ী শুনে নাও, তাহলে দেখবে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কি আছে নেচার অফ টিচিং এর এখানে? ইফ ইউ কনসিডার ইটস নেচার, টিচিং ইজ, আমরা তিনটে ভাগে এখানে দেখছি। আমরা একটাকে বলছি আমরা ডাইনামিক, সোশ্যাল অ্যান্ড হিউম্যান, দুই নম্বর হচ্ছে বোথ আর্ট অ্যান্ড সায়েন্স, অ্যান্ড থার্ড হচ্ছে ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। সো ওকে, সো প্রথমে যেটা হচ্ছে ডাইনামিক, সোশ্যাল অ্যান্ড হিউম্যান, সেটা কি? টিচিং ইজ নট এ ফান্ডামেন্টাল কনসেপ্ট বিকজ ইট ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস হুইচ আর ডাইনামিক ইন themselves। টিচিংটা ইজ নট আ ফান্ডামেন্টাল কনসেপ্ট, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট নয়। ইট ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্স, এবং টিচিং সবসময় ইনফ্লুয়েন্স হচ্ছে কাদের দ্বারা? সোশ্যাল দ্বারা, হিউম্যান ফ্যাক্টরস দ্বারা, হুইচ আর ডাইনামিক ইন দেমসেলফ, যেটা সবসময় ডাইনামিক। তার মানে কি হচ্ছে যে দেখবে আমাদের যে সিলেবাস, আমাদের যে এডুকেশন মেথড, দেখবে সবসময় চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ? যদি এটা রিজিড হয়ে যেত, ফিক্সড হয়ে যেত, তাহলে কিন্তু স্ট্যাটিক যদি হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এডুকেশনের যে চেঞ্জটা সেটা আমরা সবসময় দেখতে পেতাম না। আমাদের 10 বছর আগের এডুকেশন সিস্টেম, এখনকার এডুকেশন সিস্টেম কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন পুরোটা হচ্ছে যে চাই, মানে এখন যদি আমরা ছোটদের ধরি সেটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হয়ে গেছে। সেখানে কি এডুকেশনের মধ্যে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ফেসিলিটেট করা ফর দ্য স্টুডেন্ট, এন্ড দ্য অলওয়েজ যেটা কি হবে, ট্রাই টু চেঞ্জ দ্য বিহেভিয়ার। ওকে, চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, এটা হচ্ছে মেইন এবং টার্গেট পয়েন্টটা। এবং এখন একটা যেটা করা হচ্ছে activity based learning. So activity based learning, why it is used in activity based learning? It's because of that you have to achieve your target, তুমি তোমার টার্গেটকে অ্যাচিভ করতে হবে, তার জন্য সেটা। এবার এটা কখন হচ্ছে না, সোশ্যাল থেকে হচ্ছে, হিউম্যান থেকে হচ্ছে। সোশ্যাল আর হিউম্যান তো কোনো স্ট্যাটিক নয়। সোসাইটি, আমাদের সোসাইটি, উই আর নট স্ট্যাটিক। সোসাইটি সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে। আগেকার দিনে ধ্যান ধারণা, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তার মানে সোসাইটি তো চেঞ্জ হচ্ছে বলেই তো পরিবর্তনগুলো হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে হয়তো আগে আমরা অনেক বেশি মডার্ন ছিলাম, কিন্তু বর্তমানে হয়তো অনেক বেশি রিজিড হয়ে গেছে, সেটাও কিন্তু চেঞ্জ ওয়ান টাইপ অফ। সো দ্যাটস হোয়াই ইটস এ ডাইনামিক। যে এই ডাইনামিকের যে রিফ্লেকশন, এই রিফ্লেকশনটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? টিচিং এর ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি। সো টিচিং ইজ নট আ ফান্ডামেন্টাল কনসেপ্ট বিকজ ইট ইজ জেনারেলি ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস which are dynamic in themselves। ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরে পয়েন্টটা কি বলা হচ্ছে? both art and science। এটা কি বলা হচ্ছে? both art and science। এটা কি? এটা হচ্ছে টিচিং ইজ both আর্ট অ্যান্ড সায়েন্স। মানে একটা
টিচিং এর যে পুরো প্রক্রিয়াটা, এখানে আমরা কলাবিদ্যা এবং বিজ্ঞান দুটোকেই আমরা দেখতে পাই। মানে টিচিংটা এটা হচ্ছে বলতে পারো একটা কি বলবো, কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স, কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। দ্যাটস ওয়াই টিচিং ইজ বোথ art and science. It calls for exercise of talent and creativity, making it an art and involving repertoire of techniques, procedures, and skills which can be studied systematically, described, and improved, making it science. তোমার টিচিং এর মধ্যে যে ক্রিয়েটিভিটিটা নিয়ে আসা হচ্ছে, অনেক টিচার আছেন, সবার পড়ানো কি একই রকম কৌশল থাকে? না, কিছু কিছু টিচার দেখবে কৌশল থাকে অন্যরকম। সেখানে তাদের দেখলেই আমাদের অন্যরকম একটা অনুভূতি জন্মে যায়, এই স্যার আসছেন আর দুর্দান্ত কিছু একটা হবে এবার। তো এই যে উনি যে ক্রিয়েটিভিটি নিয়ে আসছেন ওনার টিচিং এর মধ্যে, তাহলে এই যে ক্রিয়েটিভিটি নিয়ে আসাটা এটা হচ্ছে কি আর্টের একটা পার্ট। কিন্তু তারপরে যেটা বলা হচ্ছে যে প্রসিডিওর, স্কিলস, এইগুলো যে এই যে স্টাডি সিস্টেমেটিক ওয়েতে যে চলবে এটা কিন্তু হয়ে যাচ্ছে আবার সায়েন্স। তার জন্য বলছে টিচিং ইজ এ কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। তারপর কি বলা হচ্ছে, ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। কি বলা হচ্ছে, ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। ইন অ্যাপ্লিকেশন টিচিং ইজ অফ ডাইভার্স নেচার। It may have various forms as formal, informal, directional, instructional, formational, training, conditioning, introduction, talking, showing, doing, remedial। এই যে এত ভাগ, এত ডাইভার্সিটি একটা টিচিং এর মধ্যে, তার জন্য ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। একটা টিচিংটা এখন হচ্ছে ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। কত কি দেখতে পাচ্ছি আমরা যে একটা টিচিং এত কিছু আছে, ফর্মাল টিচিং আছে, ইনফর্মাল টিচিং আছে, ডাইরেকশনাল টিচিং আছে, ইনস্ট্রাকশনাল টিচিং আছে। সো এই যে প্রতিটা ভাগ যে বলা হচ্ছে, সেগুলোকে জন্য বলা হচ্ছে এটা ডাইভার্সিটি, একটা ডাইভার্স, একটা বিশাল একটা ব্যাপার, চারিদিকে এতগুলোকে নিয়ে একসঙ্গে একটা জায়গায় টিচিং এর ক্ষেত্রে যাচ্ছে। টকিং, শোয়িং, ডুইং, রিমিডিয়াল, ইন্ডক্ট্রিনেশন, তো সবকিছু নিয়ে হচ্ছে আমাদের টিচিং এর প্রসেসটা চলছে। তারপরে বলা হচ্ছে যেটা, যে টিচিং অ্যাজ এ প্রফেশন। সো এবার বলা হচ্ছে যে টিচিংটা প্রফেশন ব্যাপারটা কিভাবে একসঙ্গে কাজ করছে। না, প্রফেশনালিজম ইজ এ কমপ্লেক্স ইলিউসিভ কনসেপ্ট। ইট ইজ dynamic and fluid. Professionalism is a complex, elusive concept. It is dynamic and fluid. The certificate teacher is the essential element in the delivery of instruction to students. একটা certificated teacher is the essential element in the delivery of instruction to students regardless of the mode of instruction. তার মানে কি হচ্ছে জিনিসটা, দেখবে এখন বিশেষ করে সব জায়গাতেই, তোমরা তো কলেজের জন্য যাচ্ছ ধরো, তো সেখানে পিএইচডিটা করতে হচ্ছে, থেসিস তোমাকে বিভিন্ন পেপার সাবমিট করতে বলা হচ্ছে। তো এই যে জিনিসগুলো তুমি করছো, এগুলো কি যেন সার্টিফিকেট, তোমাকে একটা সার্টিফিকেট হচ্ছে, সার্টিফাই করছে যে এজ এ টিচার হিসেবে তুমি কি কি মডিউল তুমি জমা দিচ্ছ, তুমি কি অ্যাসাইনমেন্ট, কি কি সেমিনার তুমি কন্ডাক্ট করছো, অংশগ্রহণ করেছো, কনফারেন্সে তুমি কি কি গেছো, সেখানে তোমার কোনো পেপার সাবমিট করেছো কিনা, যদি সাবমিট করেছো কি কি পেপার তোমার বেরিয়েছে, পাবলিশড হয়েছে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু এখন সার্টিফিকেটেড টিচার ইজ দ্য এসেন্সিয়াল এলিমেন্ট। এটা হচ্ছে খুব একটা এসেন্সিয়াল এলিমেন্ট। যদি এবার স্কুলের দিকে যাও, দেখবে যে সেখানে তাদের বিএড চাই, এমএড চাই। এই যে এক একটা জিনিসকে দিয়ে একটা পুরোপুরিভাবে সরকার থেকে বা আমাদের বলতে পারো যে প্রশাসনিক থেকে বা আমাদের এডুকেশনিস্ট যারা আছেন সেখান থেকে বলে দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলোকে মেইনটেইন করতে হবে। ইউ হ্যাভ টু মেইনটেইন অল দিস থিংস। তা নাহলে কিন্তু হবে না। তার জন্যই হচ্ছে দ্য সার্টিফাইড টিচার ইজ দ্য এসেন্সিয়াল এলিমেন্ট ইন দ্য ডেলিভারি অফ ইনস্ট্রাকশন। কিসের জন্য? টু স্টুডেন্টস রিগার্ডলেস অফ দ্য মোড অফ ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে সেটাতে সেই যারা সার্টিফিকেটেড টিচার আছেন তারা সেটাকে করবেন। আর টিচার হ্যাজ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিলস গেইন থ্রু ফর্মাল প্রিপারেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো একটা টিচারের কি কি থাকছে বা কি কি দরকার হচ্ছে, একটা যে প্রফেশনাল নলেজ, তো বেসিক নলেজ তো থাকবেই যেখানে তুমি তোমার পড়াশোনা করেছো, কিন্তু প্রফেশনাল নলেজ একটা থাকে। এই যে প্রফেশনাল নলেজ বলা হচ্ছে না, তো প্রফেশনাল স্কিল। তো প্রফেশনাল স্কিলটা কি? প্রফেশনাল স্কিলটা কিন্তু তোমার রেগুলার যে নলেজটা তুমি গেইন করেছো সেটা কিন্তু নয়। প্রফেশনাল নলেজটা হচ্ছে এই যে বিএড করা হচ্ছে, এমএড করা হচ্ছে, পিএইচডি তোমরা করছো, কেউ এমফিল করছো, এই পুরো ব্যাপারটা হচ্ছে কিন্তু আবার প্রফেশনাল নলেজের মধ্যে পড়ছে। সো আ টিচার হ্যাজ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিলস গেইন থ্রু ফর্মাল প্রিপারেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এবং এটা গেইন হচ্ছে কোথা থেকে? না, ফর্মাল প্রিপারেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে। আর এরা গেইন গুলো করতে পারছে। টিচার প্রোভাইড পার্সোনাল caring service to students by diagnosing their needs and by planning, selecting, using methods
and evaluation procedures designed to promote learning. তো টিচার কি কি করছে, কি কি প্রোভাইড করছে? এক নম্বর প্রোভাইড করছে পার্সোনাল কেয়ারিং সার্ভিস, একটা হচ্ছে প্রোভাইড পার্সোনাল কেয়ারিং সার্ভিস টু স্টুডেন্টস। তার পার্সোনাল কেয়ারিং সার্ভিস, এই কেয়ারিং সার্ভিসটা প্রোভাইড করছে কে? একজন টিচার প্রোভাইড করছে। ডায়াগনোজিং দেয়ার নিডস, এবার সেখানে ধরো কোনো একটা সাবজেক্ট, পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট পড়ানো হয়েছে, সেই পড়ানোটা হয়তো ঠিকঠাক করে পড়ানো হয়নি, তো ডায়াগনোজিং দেয়ার নিডস, তাদের যেটা পছন্দ, একটা স্টুডেন্টের যেটা পছন্দ, সেই স্টুডেন্টের পছন্দটা সে ডায়াগনোজ করছে, বুঝতে পারছে যে টিচার হিসাবে যে আজকের বা এই টপিকটা থেকে বা আজকের দিনে স্টুডেন্টদের নিডস হচ্ছে এটা, তাহলে আমাকে সেই অনুযায়ী যেতে হবে। কারণ সোসাইটি বলছে একটা স্টুডেন্টের নিডস মানে কি, স্টুডেন্ট তো আর নিজে থেকে নিডস বলতে পারে না, স্টুডেন্ট নিডসটা কাদের থেকে বলবে? সোসাইটি যেটা ডিমান্ডস করছে সেই অনুযায়ী স্টুডেন্ট বলবে যে স্যার আমার এই জিনিসগুলোকে লাগবে, তবে আমি তোমাকে এগুলো দেখাতে পারবো। সো স্টুডেন্টের নিডসটা তোমাকে নিতে হবে। তো ডায়াগনোজিং দেয়ার নিডস অ্যান্ড বাই প্ল্যানিং, এবং তুমি যখনই তাদের নিডসটা জানতে পেরে গেলে, তাহলে যেহেতু টিচিং হচ্ছে একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি, তাহলে তুমি সেই অনুযায়ী প্ল্যানিং করলে। তার জন্যই বলা হচ্ছে যে স্টুডেন্টস বাই ডায়াগনোজিং দেয়ার নিডস অ্যান্ড বাই প্ল্যানিং। তারপরে কি হচ্ছে? সিলেক্টিং অ্যান্ড ইউজিং মেথডস, এবার তার জন্য কি কি মেথড গুলোকে তুমি ইউজ করবে সেটা সিলেক্ট করলে, ইউজ করলে। ওকে, অ্যান্ড ইভালুয়েশন প্রসিডিওরস ডিজাইন টু প্রমোট লার্নিং, এবং তারপরে তুমি কি করে ইভালুয়েশন করলে যে তুমি যেটা করলে সেটা কতটা ঠিকঠাক হলো, অ্যান্ড টু প্রমোট লার্নিং, ব্যাস লার্নিং প্রমোট হয়ে গেল। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে যে টিচার হ্যাজ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিলস গেইনড থ্রু ফর্মাল প্রিপারেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। Teachers provide personal caring service to students by diagnosing their needs and by planning, selecting, and using methods and evaluation procedures designed to promote learning. এবার যেটা বলা হচ্ছে যে the process of teaching include, একটা যখন টিচিং এর প্রসেসটা চলে কি কি এর মধ্যে থাকে, কি কি ইনক্লুড এর মধ্যে দেখতে পাই আমরা। এক নম্বর হচ্ছে যেটা যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডহিয়ারিং টু লিগ্যাল অ্যান্ড legislated framework and policies, legislated frameworks and policies, তাহলে আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাডহিয়ারিং টু লিগ্যাল এন্ড লেজিসলেটেড ফ্রেমওয়ার্কস এন্ড পলিসিস, কি কি তুমি লেজিসলেটেড ফ্রেমওয়ার্কস করছো, কি কি পলিসিস করছো সেটা বোঝা এবং যেটাকে বিস্তারিত আলোচনা করা। আইডেন্টিফাইং অ্যান্ড রেসপন্ডিং টু স্টুডেন্টস লার্নিং নিডস, একটা এই একই কথা যে স্টুডেন্টের যে নিড, যে আগে যেটা বলা হলো যে প্রফেশন যেটা আলোচনা করলাম আমরা, যে আইডেন্টিফাইং অ্যান্ড রেসপন্ডিং, তুমি স্টুডেন্টদের যেটা লার্নিং নিডস সেটা আইডেন্টিফাই করছো এবং রেসপন্ড করছো। তারপরে যেটা হচ্ছে প্রোভাইডিং ইফেক্টিভ অ্যান্ড রেসপন্সিভ ইনস্ট্রাকশন, কি কি প্রোভাইড করছো? ইফেক্টিভ অ্যান্ড রেসপন্সিভ, একটা ইফেক্টিভ হতে হবে, তার সাথে সাথে একটা রেসপন্সিভ হতে হবে ইনস্ট্রাকশনটা, তবেই তো ইনস্ট্রাকশনের মতো থাকবে, তাহলে তো তোমাকে মানবে না, তাই না? অ্যাসেসিং অ্যান্ড কমিউনিকেশন স্টুডেন্ট লার্নিং, একটা স্টুডেন্ট কমিউনিকেশন তো ইজ ভেরি মাস্ট ইজ, ওকে। সো অ্যাসেসিং, একটা অ্যাসেস করছো স্টুডেন্টকে, ইভালুয়েট, অ্যাসেসিং অ্যান্ড কমিউনিকেশন স্টুডেন্ট লার্নিং। ডেভেলপিং অ্যান্ড মেইনটেনিং আ সেফ, সো ডেভেলপ করছো, মেইনটেইন করছো। রেসপেক্টফুল এনভায়রনমেন্ট কন্ডিউসিভ টু স্টুডেন্ট লার্নিং, যে যে এনভায়রনমেন্টটা তুমি ক্রিয়েট করেছো সেটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট, সেখানে একটা শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ সবকিছুই থাকছে। তো রেসপেক্টফুল এনভায়রনমেন্ট কন্ডিউসিভ টু স্টুডেন্ট লার্নিং। এস্টাবলিশিং অ্যান্ড মেইনটেইনিং প্রফেশনাল রিলেশনশিপ, কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল রিলেশনশিপও রাখতে হবে। তুমি এমন স্টুডেন্টদের সঙ্গে মিশতে শুরু করলে যে স্টুডেন্ট তোমার মাথায় উঠে নাচছে, তাহলে প্রফেশনাল রিলেশনশিপ নেই সেখানে, কিন্তু কোথাও কোথাও তোমাকে প্রফেশনাল রিলেশনশিপও বজায় রাখতে, একটা স্টেজ, একটা গ্যাপ অনেক সময় রাখতে হয়, তা নাহলে সেটা ঠিক হয় না অনেক সময়, না? এনগেজিং ইন রিফ্লেক্টিভ প্রফেশনাল প্র্যাকটিস, এনগেজিং ইন রিফ্লেক্টিভ প্রফেশনাল প্র্যাকটিস, তুমি যে প্রফেশনাল প্র্যাকটিসটা করছো সেটা রিফ্লেক্ট হচ্ছে কি হচ্ছে না। দিস প্রসেস মাস্ট বি ফ্রি অফ ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস, এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সমস্ত প্রসেসগুলো, দিস প্রসেস মাস্ট বি ফ্রি অফ ডিসক্রিমিনেটরি, কোনো ডিসক্রিমিনেশন কিন্তু এখানে থাকা চলবে না, কোথাও কোনো কাস্ট নিয়ে, কোনো রেসিজম নিয়ে you have not any discriminatory attitude to your students. So these process must be free of discriminatory practice, okay, and should contribute to the holistic development of students. Holistic development কি, মানে পুরোটাই আমার চাই ডেভেলপমেন্টটা,
It's not only knowledgeable. Understand? So holistic development of students who are actively engaged, responsible and contributing members of a democratic society. যেখানে একটা স্টুডেন্ট তুমি কিভাবে বানাচ্ছ, অ্যাক্টিভলি এনগেজড হচ্ছে, রেসপন্সিবল হচ্ছে, সে দায়িত্ব নিতে পারছে, রেসপন্সিবল হচ্ছে অ্যান্ড কন্ট্রিবিউটিং, সে তার নিজের কোনো জিনিস দিয়ে কন্ট্রিবিউট করতে চাইছে মেম্বার্স অফ দ্য ডেমোক্রেটিক। কারণ আমাদের সোসাইটিকে কি ধরা হয়? ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে তুমি তাকে নিয়ে আসতে পারছো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে দেখবে। তারপরে যেটা হচ্ছে যে উই ক্যান ডিফাইন টিচিং অ্যাকর্ডিং টু দ্য ফলোইং থ্রি ভিউ পয়েন্টস। তাহলে আমরা একটা টিচিংকে এবার নিজেদের বোঝার জন্য আর কি তিন ভাগে আমরা ভাগ করে থাকি। একটাকে বলি আমরা অথরিটেরিয়ান, একটাকে বলি আমরা ডেমোক্রেটিক, একটাকে বলি লাইসেন্স ফেয়ার। এটাকে কি বলছি আমরা? লাইসেন্স ফেয়ার। এই লাইসেন্স ফেয়ারটা একটা টার্ম, এটা অনেক ইকোনমিক্সেও কিন্তু ব্যবহার করা হয়, আমি যখন আসছে তখন বলে দিচ্ছি। সো অথরিটেরিয়ানটা কি? অথরিটেরিয়ানটা হচ্ছে যেখানে টিচার হচ্ছে মুখ্য। Okay, so according to this viewpoint, teaching is an activity of memory level only. Memory level only মানে memory level only মানে হচ্ছে যেখানে শুধুমাত্র মুখস্থ করানো হচ্ছে, যে পড়ো এবং পরীক্ষা দাও লিখে যাও, পড়ো পরীক্ষা দাও লিখে যাও, এই যে memory level only. The teaching does not develop thoughts and attitude in the students. এখানে টিচিং স্টুডেন্টের কোনো চিন্তা করার কোনো স্কোপই নেই। তুমি বলে দিচ্ছ আমি লিখিয়ে দিলাম বোর্ডে, তোমরা পড়ে নাও, মুখস্থ করো, এবার জাস্ট আমাকে দেখাও। সো অনলি মেমোরিটাকে ডেভেলপ করানো হচ্ছে, ইজ নোন অ্যাজ থটলেস টিচিং। তো এই ধরনের টিচিং কে কি বলবো আমরা? থটলেস টিচিং, যেখানে চিন্তার কোনো নামই নেই। দিস টিচিং ইজ টিচার সেন্ট্রিক ক্রিটিসিজম অফ দ্য টিচার্স। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে টিচার সেন্ট্রিক এডুকেশন বলা হয় এটা। ওকে, নাম্বার 2 যেটা আমরা পাবো সেটা হচ্ছে ডেমোক্রেটিক টিচিং। ডেমোক্রেটিক টিচিংটা কি? টিচিং ইজ ডান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংটা পড়ানো হচ্ছে। কিরকম? মেমোরি লেভেল টিচিং ইজ দ্য প্রিকুইস্ট কনসেপ্ট ইজ ফার্স্ট মেমোরাইজড অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড। সাচ টিচিং ইজ অলসো নোন অ্যাজ থটফুল টিচিং। তো এটাকে আমরা কি বলছি? থটফুল টিচিং। কি বলছে? প্রথমেই মেমোরাইজ করো অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড। According to this point of view, teaching is an interactive process primarily involving classroom talks which takes place between teacher and student. Here students can speak, ask questions and criticize the teacher, and here students can ask the questions and self-discipline is insisted. কারণ এটা একটা ডেমোক্রেটিক ওয়েতে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, স্বাধীনতা দেওয়া হচ্ছে, ফ্রিডম দেওয়া হচ্ছে, সে তার মনের ভাব প্রকাশ করবে। টিচারও যেমন করছে, স্টুডেন্টও তেমন করছে। So here students can ask questions and criticize the teachers, and here students can ask the questions and self discipline. এটা হচ্ছে here students can ask হবে না, এটা teacher can ask হবে। ওকে, here teacher can ask the questions and self discipline is insisted. মানে self disciplineটা মানে এমন একটা জিনিস তৈরি যেন না হয়ে যায় আবার যে বেশি ডেমোক্রেটিক করতে গিয়ে ক্লাসই থাকলো না, হট্টগোল চলছে, সেটা আবার করা যাবে, তাই না? এবার কি আছে? লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউড। লাইসেন্স ফেয়ার ইকোনমিক্সে একটা টার্ম আছে, দেখবো আমাদের ইকোনমিক্সে যে ইকোনমিক্সে ভাগ করি না আমরা, যে এটা হচ্ছে একটা মিক্সড ইকোনমি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কমিউনিস্ট ইকোনমি, এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। তো লাইসেন্স ফেয়ারটাকে বলে ক্যাপিটালিস্ট ইকোনমি, যেখানে সরকারের হাত থাকে না একটা ইকোনমিক্সের উপর, যে আজকে কোন একটা প্রোডাক্টের দাম বাড়বে কি কমবে এটা ঠিক করবে কে? সেই পার্টিকুলার কোম্পানি ঠিক করবে, নট সরকার, গভর্নমেন্ট ঠিক করবে। সেটা হচ্ছে লাইসেন্স ফেয়ার। উইদাউট কন্ট্রোল, লাইসেন্স ফেয়ার আমরা বলতে পারি উইদাউট কন্ট্রোল। সো ইট ইজ নোন অ্যাজ রিফ্লেক্টিভ লেভেল টিচিং। It is more difficult than memory level and understanding level of teaching. Memory level and understanding level teaching are must for the reflective level of teaching, but it is highly thoughtful activity. In this level, both students and teacher and participants, this level produce insights. এখানে হচ্ছে খুব actively participate করছে teacher and students. That's why this level produce insights. এবার কি হচ্ছে? এবার যেটা করা হয়েছে যে আমাদের এই টিচিং এর সঙ্গে কিছু কিছু সিমিলার প্রসেসকে নিয়ে একটা কম্প্যারিজন দেখানো হয়েছে, যে টিচিং অ্যান্ড সিমিলার প্রসিডিওর দুটোর মধ্যে পার্থক্য কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা, যদি পেয়েও থাকি পার্থক্য বা ডিফারেন্স যদি পেয়েও থাকি, সেগুলো কি কি সেগুলো নিয়ে একটা আলোচনা করা হচ্ছে। দেখ কি বলা হচ্ছে, যে সেপারেশন অফ টিচিং ফ্রম আদার সিমিলার প্রসেস। সেপারেশন অফ টিচিং ফ্রম আদার সিমিলার প্রসেস, সেটা কি কি হচ্ছে? একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে কন্ডিশনিং। সো কন্ডিশনিং জিনিসটা কি? কন্ডিশনিং হচ্ছে অনুবর্তন। কন্ডিশনিং মানে হচ্ছে অনুবর্তন, যেখানে সে আমরা তোমার
থর্নডাইক আমরা পেয়েছিলাম, প্যাভলভ পেয়েছিলাম আমরা, তাই না? সেই জিনিসটা আর কি। তো টিচিং কি হচ্ছে? টিচিং এইমস এট দ্য ডেভেলপমেন্ট অফ পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেলেক্ট। সো টিচিংটা কি? টিচিং এইমসটা কি? ডেভেলপমেন্ট অ্যান্ড পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেলেক্ট। ইট হ্যাজ ব্রডার স্কোপ। তো সেখানে কন্ডিশনিং কি বলছে না? ইট এইমস এট মডিফিকেশন অফ বিহেভিয়ার অ্যান্ড লার্নিং হ্যাবিটস। সো কন্ডিশনিং এর মেইন এইমসটা হচ্ছে কি? মডিফিকেশন অফ বিহেভিয়ার, বিহেভিয়ারের মডিফিকেশন ঘটানো, অ্যান্ড লার্নিং হ্যাবিটস, তোমার যে পড়ার যে হ্যাবিটটা, লার্নিং হ্যাবিটটাকে চেঞ্জ করে দেবে, সেটা হচ্ছে কন্ডিশনিং। মনে পড়ছে সে কুকুরের একটা গল্প ছিল, খাবারের আগে ঘন্টা দেওয়া হচ্ছিল, হ্যাঁ, খাবারের সময় যখন খাবার দেওয়া হচ্ছিল তার আগে ঘন্টা বাজানো হচ্ছিল, তখন পরবর্তীকালে কি হলো, এবার আমাদের যখন খাবারের সময় কি হয়, আমাদের একটা লালা নিঃসরণ হয় একটা, তো পরবর্তীকালে দেখা যাচ্ছে খাবার নেই, ঘন্টা দেওয়া হচ্ছে, কিন্তু লালা নিঃসরণ হচ্ছে। তার মানে একটা রিফ্লেকশনটা অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেছে। তো এটা আমাদের কোথায় হয়? মেইনলি বিহেভিয়ারের চেঞ্জ ঘটানোর জন্য আমরা একটা করি। বিশেষ করে দেখবো সার্কাসে অনেক ওয়াইল্ড অ্যানিমেলস থাকে, তাদেরকে তো পোষ মানাতে হয়, তখন কিন্তু এই কন্ডিশনিং অ্যাপ্লাই করা হয়। তাকে দেখানো হচ্ছে যে ধরো কোনো একটা মারা হচ্ছে একটা বড় লাঠি নিয়ে, সেখানে কিন্তু ইলেকট্রিক শক আছে। এবার তাকে যখনই মারা হচ্ছে ইলেকট্রিক শকটা দেওয়া হচ্ছে। পরবর্তী দেখা যাচ্ছে আস্তে আস্তে তুমি লাঠিটা সামনে নিয়ে যাচ্ছ, তখন কিন্তু শক নেই। কিন্তু সে ভয় পেয়ে একদম ঢুকে যাচ্ছে। সে কি ভাবছে এবার? তাহলে এটা আছে মানে সে শকটা দেবে এবার। তাহলে এই যে কন্ডিশনিং এর মাধ্যমে এই মডিফিকেশন অফ বিহেভিয়ার এগুলোকে করানো হয়। কিন্তু টিচিং এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? টিচিং এইমস এট ডেভেলপমেন্ট অফ পোটেনশিয়াল অ্যান্ড তোমার যে পোটেনশিয়ালটা আছে শরীরের মধ্যে, তো সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে এবং বুদ্ধিমত্তাটা। বাট কন্ডিশনিং কি হচ্ছে? এইমস মডিফিকেশন অফ বিহেভিয়ার অ্যান্ড লার্নিং হ্যাবিটস। ইট হ্যাজ ব্রডার স্কোপ। টিচিং এর ক্ষেত্রে বলা হচ্ছে কন্ডিশনিং কি? স্কোপ অফ কন্ডিশনিং ইজ রিলেটিভলি ন্যারো, কারণ একটা জায়গার মধ্যে তো সীমিত, ওই এই পারপাসটা শেষ হয়ে গেলে কিন্তু আর কন্ডিশনিং এর কোনো কাজ নেই। বাট টিচিং এর কাজ তুমি অনেক জায়গায় তুমি দেখাতে পারছো। টিচিং এর কি হচ্ছে? রিইনফোর্সমেন্ট ইজ নট নেসেসারি ফর টিচিং। টিচিং এর রিইনফোর্সমেন্ট ইজ নট নেসেসারি, কিন্তু একটা কন্ডিশনের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট প্লেজ আ ভাইটাল রোল হিয়ার। রিইনফোর্সমেন্ট এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টিচিং এর কি বলছি? টিচিং রিপিটেশন অফ দ্য টট সাবজেক্ট ম্যাটার ইজ নট নেসেসারি। টিচিং ইজ রিপিটেশন অফ দ্য টট সাবজেক্ট ম্যাটার, যেটা টট হয়ে গেছে, সাবজেক্ট পড়ানো হয়ে গেছে, ইজ নট নেসেসারি। কিন্তু কন্ডিশনিং এর ক্ষেত্রে কি হয়? এটাকে নেসেসারি, এটা বারবার রিপিটেশন করতে হয়, রিপিটেশন করে তবেই সেই জায়গাটা পুরোপুরি বিহেভিয়ারের মডিফিকেশনটা কিন্তু হয়। তা না হলে কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে যদি তুমি অনেকদিন ওটাকে বন্ধ করে রেখে দাও, তখন দেখবে আবার সে ভুলে গেছে। ভুলে গিয়ে কি করলো বলতো? আবার একই রকম ভাবে যে কাজটা সে আগে করতো, এখন সেই কাজটাই সে করতে শুরু করেছে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একবার যদি তোমার আমাদের এডুকেশন চলে আসে, এটা কিন্তু সবসময় যে বারবার মানে চেঞ্জ করে, মানে বারবার রিপিটেশন করতে হয়, তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা এডুকেশনের সঙ্গে এটা একটা পার্থক্য। ওকে, তারপর কি দেখতে পাচ্ছি আমরা? যে আর টিচিং দেয়ার ইজ এ কারিকুলাম দ্যাট ইজ ভেরি কম্প্রিহেন্সিভ। আমাদের কি থাকে? একটা কারিকুলাম থাকে, পাঠ্যক্রম থাকে, যে এই বছরের এই চ্যাপ্টার্স, এই পুরো এটা কারিকুলাম নিয়ে আমাদের বলা হয়ে থাকে যে এইগুলো আমাদেরকে করাতে হবে স্টুডেন্টদের মধ্যে। কিন্তু কন্ডিশনিং এর ক্ষেত্রে এরকম তো কোনো কিছু ব্যাপার থাকে না। তারপর কি হচ্ছে? ইন টিচিং কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ টেকনিক্স আর ইউজড ফর ইভালুয়েশন। যখন কোনো একটা ইভালুয়েশন করা হয় একটা স্টুডেন্টের, তখন সেখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ ওয়েতে কিন্তু মিক্স করে আমরা ইভালুয়েশনটা করে থাকি। বাট হিয়ার কন্ডিশনের ক্ষেত্রে ইভালুয়েশন ইন কন্ডিশনিং ইজ ডান অন দ্য বেসিস অফ দ্য অ্যাকুইজিশন অফ এ বিহেভিয়ার অর এ হ্যাবিট। কি করা হচ্ছে? বেসিস অফ দ্য অ্যাকুইজিশন, অ্যাকুইজিশনের উপরে তোমাকে বেসিস করে আর হ্যাবিটের উপরে বেসিস করে এটাকে কন্ডিশনিং ইভালুয়েশনটা করা হয়। কিন্তু সেখানে আমাদের টিচিং ক্ষেত্রে কি করা হচ্ছে? কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটো একসঙ্গে মিক্স করা হচ্ছে অনেক সময়। তারপরে হচ্ছে কি? টিচিং ইজ ব্রডার প্রসেস উইথ ভেরিয়াস লেভেলস, কিন্তু কন্ডিশনিং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য এন্টায়ার প্রসেস অফ টিচিং। এবার আসছে টিচিং এর সঙ্গে ইনস্ট্রাকশনের কি ডিফারেন্স। স্কোপ ইজ ওয়াইড, ইনস্ট্রাকশনের কি? স্কোপ ইজ ন্যারো অ্যান্ড লিমিটেড। ইট ইজ বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, তাই তো? টিচিং এর ফর্মালও আছে, ইনফর্মাল আছে। কিন্তু ইনস্ট্রাকশনে কি? ইনস্ট্রাকশন ইজ অলওয়েজ ফর্মাল, এখানে কিন্তু ইনফর্মালটা থাকছে না। টিচিং ইজ কন্টিনিউম ফর মডিফিকেশন অফ বিহেভিয়ার, কিন্তু এখানে কি হচ্ছে? ইনস্ট্রাকশন ইজ পার্ট অফ টিচিং, তাই না? ইনস্ট্রাকশন তো পার্ট অফ টিচিং, তুমি নির্দেশ দিচ্ছ না, যে নির্দেশটা তো তোমার অবশ্যই ইনস্ট্রাকশন তো কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা আমরা দিই না, আমরা সবসময় তো ইনস্ট্রাকশনটা দিতে থাকি না। টিচিং এর কি হচ্ছে? রেঞ্জ অফ মেথডস ইউজড ইন টিচিং ইজ ভেরি ওয়াইড।
কিন্তু instruction means to impart knowledge of specific subjects. Teaching is imparted in school, library, political group, but instruction is generally confined to the classroom. ক্লাসরুমের বাইরে কিন্তু তুমি যদি সবাইকে এরকম ইনস্ট্রাকশন দিতে শুরু করো, তাহলে no one can notice you, কেউ তোমাকে নোটিসই করবে না। সবাইকে এই এটা করো, ওটা করো, সেটা করো, করতে থাকো, হয়ে গেল তোমার অবস্থা শেষ। এগুলো একদম স্টুডেন্টদের ক্ষেত্রেই করা যায় বেশি করে, অন্য ক্ষেত্রে করা যায় না। সো ইনস্ট্রাকশন ইজ জেনারেলি কনফাইন্ড টু দ্য ক্লাসরুম, একটা ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ, ওর বাইরে নেই। তারপরে আমরা কি দেখি, একটা বাদ চলে গেল, ইনডক্ট্রিনেশন। এটার মধ্যে, এটার সঙ্গে টিচিং এর কি পার্থক্য আমরা দেখতে পাই। যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন কি হচ্ছে, যে স্কোপ ইজ ভেরি ন্যারো, ইট এইমস এট চেঞ্জিং সাম বিলিফস এন্ড অ্যাটিটিউড। সো ইনডক্ট্রিনেশন হচ্ছে, এর এইমসটাই হচ্ছে যে কিছু বিলিফস আর অ্যাটিটিউড যেটা থাকছে সেটাকে চেঞ্জ করে দেয়। কিন্তু সেখানে টিচিং এর অ্যাটিটিউডটা কি, না টিচিং পয়েন্টস আউট দ্যাট দেয়ার ইজ aims at the development of potential of the learner, মেন হচ্ছে development of the potential of the learner, কিন্তু এখানে aims হচ্ছে কি, change some beliefs and attitudes. it টিচিংটা কি হচ্ছে না, টিচিং পয়েন্টস আউট দ্যাট there are different solutions, তাই না? কিছু প্রবলেম যখন আমরা সলভ করতে যাই, সেখানে কি থাকে, ডিফারেন্ট সলিউশনস থাকে, often to same problem, একটা প্রবলেম নিচ্ছ তুমি, বাট there are different solutions। কিন্তু ইনডক্ট্রিনেশনে কি হচ্ছে, যে possess the belief that there is only one solution to the problem। এটা এই বিশ্বাসই করা হয় যে এই প্রবলেমটা শুধুমাত্র একটা সলিউশনে হতে পারে, কিন্তু টিচিং এর ক্ষেত্রে কি, number of solutions are there। ওকে, it provides freedom to the child to learn। টিচিং এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, it provides freedom to the child to learn। সেখানে ইনডক্ট্রিনেশনে কি বলা হচ্ছে, যে there is no freedom for the child, একটা চাইল্ডের কোনো ফ্রিডম নেই। নেক্সট, ডিসিপ্লিন ইজ ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল ডিসিপ্লিন ইজ এমফাসাইজড। সেখানে ডিসিপ্লিন ইজ ভেরি রিজিড করা হচ্ছে এখানে। ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, একটা টিচিং এর কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আর সিস্টেম অফ অ্যাকশন আর প্রফেশনাল অ্যাক্টিভিটি হতে হবে, সাবজেক্টেড টু অ্যানালিসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট থাকবে, অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্রসেস হবে, আর স্পেশালাইজড প্রসেস হবে, এবং অ্যান্ড কালেকশন অফ ভেরিয়াস মোডস। তা কি দেখতে পাচ্ছি, আর সিস্টেম অফ অ্যাকশন, এই যে আমরা পয়েন্টটা বললাম, আর সিস্টেম অফ অ্যাকশন, এই পয়েন্টটা কি, এই সিস্টেম অফ পয়েন্টটা হচ্ছে, it is a system of actions varied in form and related with content and people behavior under the prevailing physical and social condition। তার জন্য সিস্টেম অফ অ্যাকশন মানে এমন একটা অ্যাকশন ভ্যারিড করছো তুমি, and related with content, যে অ্যাকশনটা কার সঙ্গে কন্টেন্ট হয়ে আছে, রিলেট হয়ে আছে তোমার যেটা কন্টেন্ট তার সাথে, and people behavior under the prevailing physical and social condition, এবং একটা যে স্টুডেন্টের যে বিহেভিয়ারটা তুমি চেঞ্জ করাতে চাইছো আন্ডার দ্য প্রিভেইলিং ফিজিক্যাল এন্ড সোশ্যাল কন্ডিশন, সেই যে কন্টেন্টটা তার আন্ডারে ফিজিক্যাল এন্ড সোশ্যাল কন্ডিশনের মধ্যে এই সিস্টেমেটিক অফ অ্যাকশনটাকে ঘটে। তার মানে সিস্টেম অফ অ্যাকশন, যা কিছু অ্যাকশন হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম, তার আগে থেকে প্রি প্ল্যান হয়ে আছে। ওকে, নেক্সট, a professional activity, it is a professional activity involving teacher and student with a view to the development of students personality। Professionalism helps students in being regular and making harmony with their objects towards those they are concentrated। তাই জন্য এটা প্রফেশনালিজম বলছে, যে খুব ভালো কথা এটা, যে প্রফেশনালিজম হেল্প স্টুডেন্টদেরকে হেল্প করছে ইন বিইং রেগুলার অ্যান্ড মেকিং হারমোনি, তোমাকে রেগুলারিটি করছে নিয়ে আসছে, এবং মেকিং হারমোনি উইথ দেয়ার অবজেক্টস, যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের প্রতি তারা হারমোনি নিয়ে আসছে, টুয়ার্ডস দোজ দে আর কনসেন্ট্রেটেড, তারা যেটাতে কনসেন্ট্রেট করছে। নেক্সট, সাবজেক্টেড টু অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট, কি বলা হচ্ছে, সাবজেক্টেড টু অ্যানালিসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট। টিচিং ক্যান বি অ্যানালাইজড অ্যান্ড অ্যাসেসড, অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোভাইড আ ফিডব্যাক ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। কি বলা হচ্ছে, টিচিং ক্যান বি অ্যানালাইজড অ্যান্ড অ্যাসেসড, অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোভাইড আ ফিডব্যাক ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। যে তুমি যে টিচিংটা করছো এটা খুব ক্যাটাস্ট্রফ অফ টিচিং, তার জন্য এখন অনেক জায়গাতে কি হয়, প্রতিটা টিচারকে প্রতি বছর টেস্ট দিতে হয়, অনেক স্টুডেন্টদেরকে টেস্ট করানো হচ্ছে অনেক দেশে, অনেক কান্ট্রিতে।
এবং তোমার টিচারের একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে এই ফিডব্যাককে নিয়ে, যাতে পরবর্তীকালে ফার্দার ইমপ্রুভমেন্ট করানো যায় সেই টিচিং পারপাসটাতে। তাহলে টিচিং ক্যান বি অ্যানালাইজড অ্যান্ড অ্যাসেসড, অ্যান্ড অ্যানালাইসিস এন্ড অ্যাসেসমেন্ট প্রোভাইড আ ফিডব্যাক। কিসের জন্য ফিডব্যাক? ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। ওকে, নেক্সট, অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। টিচিং ইজ হাইলি ডোমিনেটেড বাই দ্য কমিউনিকেশন স্কিল। টিচিং ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ প্রসেস ক্যারিড উইথ পারপাস অ্যান্ড অবজেক্টিভ। এটা ইন্টারঅ্যাক্টিভ কিসের উপরে আছে? না, তোমার যেটা পারপাস আর যেটা অবজেক্টিভ, তার সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করাচ্ছে, সেটা হচ্ছে টিচিং। আর স্পেশালাইজড প্রসেস, টিচিংটা আমরা কি বলতে পারি? একটা স্পেশালাইজড প্রসেস, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস ক্যারিড উইথ পারপাস অ্যান্ড অবজেক্টিভস, তার জন্য স্পেশালাইজড প্রসেস। মানে কালেকশন অফ ভেরিয়াস মোডস, এবং এগুলো মোডস এখানে ইউজ করা হয়। কন্ডিশনিং হতে পারে, ট্রেনিং হতে পারে, ইনস্ট্রাকশন হতে পারে, ইনডক্ট্রিনেশন হতে পারে। এইভাবে আমরা কালেকশন অফ ভেরিয়াস মোডসটাকে এখানে নিয়ে আসতে পারি। এবার এখন যেটা হচ্ছে যে অবজেক্টিভ অফ টিচিং, একটা টিচিং এর অবজেক্টিভ কি কি আছে, একটা টিচিং এর অবজেক্টিভ কি আমরা দেখতে পাই। টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জেস ইন পিপলস, সেই একই কথা বারবার বলা হচ্ছে আর কি, সেই ব্যবহারের চেঞ্জ, মডিফিকেশন অফ বিহেভিয়ার, টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জ ইন পিপলস, টু সেভ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, অ্যাকুইজিশন অফ নলেজ, একটা নলেজের অ্যাকুইজিশন, টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিলস অফ স্টুডেন্টস, একটা স্টুডেন্টদের যে লার্নিং স্কিলটা সেটাকে কি করা হচ্ছে? ইমপ্রুভ করা হচ্ছে। টু প্রোভাইড আ সোশ্যাল অ্যান্ড এফিশিয়েন্ট মেম্বার টু দ্য সোসাইটি, তাকে কি প্রোভাইড করা হচ্ছে? সোশ্যাল অ্যান্ড এফিশিয়েন্ট মেম্বার টু দ্য সোসাইটি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি এটা। সো অবজেক্টিভ অফ টিচিং এ কি কি দেখতে পাচ্ছি আমরা? যে টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জেস ইন পিপলস, টু সেভ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, acquisition of knowledge, to improve the learning skills of students, and to provide a social and efficient member to the society. তাকে, এটা হচ্ছে অবজেক্টিভ টিচিং, সেই সোসাইটি তাকে যেন সোশ্যাল এবং এফিশিয়েন্ট মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়া। এটা তো আছে টিচিং এর গুরুত্ব। এবার আসছে যে এডুকেশনাল এর অবজেক্টিভটা কি। একটা হচ্ছে পার্সোনাল ট্রান্সফারেবল স্কিলস, মানে ইনক্লুডস ইন্টারপার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল স্কিলস, ইনক্লুড অলসো মোস্ট এন্টারপ্রাইজ কম্পিটেন্সিস, conceptual knowledge and skills, মানে methodological, critical thinking, writing, creativity, hypnosis, design and testing. মানে attitudinal হচ্ছে ভ্যালুস, মোটিভেশন, অ্যাটিটিউড, এই সমস্ত কিছু আমরা এটাই এডুকেশনাল অবজেক্টিভস এর মধ্যে দেখতে পাই। পার্সোনাল ট্রান্সফারেবল স্কিল, মানে এটা ব্যক্তিগত ট্রান্সফারেবল স্কিলস, ইনক্লুডস interpersonal as well as personal skills, including also most enterprise competencies. Interpersonal, okay. নেক্সট হচ্ছে কনসেপচুয়াল নলেজ। কনসেপচুয়াল নলেজের স্কিলস, যেখানে হচ্ছে কি কি মেথোডোলজিক্যাল হচ্ছে না, ক্রিটিক্যাল থিঙ্কিং, যখন তুমি খুব ক্রিটিক্যাল থিঙ্কিং করছো, রাইটিং, ক্রিয়েটিভিটি, hypnosis, ডিজাইন অ্যান্ড টেস্টিং, অল আর ইয়োর কনসেপচুয়াল নলেজ অ্যান্ড স্কিলস। নেক্সট ইজ অ্যাটিটিউডিনাল। অ্যাটিটিউডিনালটা কি? অ্যাটিটিউড বলি না আমরা, ভ্যালুস, মোটিভেশন, অ্যাটিটিউড, মোটিভেশন সবগুলোই কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 4 মডার্ন কনসেপ্টস অফ টিচিং। এখন বর্তমানে যে টিচিং এর 4টে মডার্ন কনসেপ্টকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। 4 মডার্ন কনসেপ্টস অফ টিচিং কি কি? একটাকে বলছি আমরা কোয়েশ্চেন। কোয়েশ্চেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য টিচার শুড আস্ক কোয়েশ্চেন্স অফ অল টাইপস, ইন্ট্রোডাক্টরি অ্যান্ড ডেভেলপিং। তো টিচার যে শুড আস্ক কোয়েশ্চেন, আস্ক করতে পারে, অর অল টাইপস অফ ইন্ট্রোডাক্টরি অ্যান্ড ডেভেলপিং। The students should be active participants in the lesson. They should be trained to ask questions to the teacher. শুধু অ্যাক্টিভ পার্টিসিপেশন হলেও হবে না, তারাও কিন্তু টিচারকে কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করতে পারবে। ধরো আজকে এই যে ক্লাসটা আমি করাচ্ছি, তোমরা দেখছো, এটা কিন্তু ইউ আর নট আস্কিং এনি কোয়েশ্চেন্স টু মি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ইউ রাইট সাম কমেন্টস অন দ্য কমেন্ট সেকশন, and if I have that mentality to respond to your comments, then I do, otherwise not. So it's not a questioning, এটা questioning কিন্তু হলো না, কি তাই না? So the teacher should ask questions to all types, introductory হতে পারে, ডেভেলপিং এর জন্য হতে পারে। আর স্টুডেন্টস should be active participants in the lesson। একটা লেসনের স্টুডেন্ট কোশ্চেনে কি হচ্ছে? অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হতে হচ্ছে। they should be trained, তাদেরকে এইরকম ভাবে ট্রেন করা হয় to ask questions to the teacher, যাতে করে টিচারকে কোয়েশ্চেন করতে পারে। নেক্সট হচ্ছে কি? ডিসকাশন। ডিসকাশনটা না, ডিসকাশন ক্লিয়ারস দ্য ডাউটস অফ দ্য স্টুডেন্টস। একটা স্টুডেন্টের যা যা প্রবলেম আছে,
ডাউটস আছে সেগুলোকে ক্লিয়ার করবে কে? ডিসকাশন। অ্যান্ড এনহ্যান্স দেয়ার এবিলিটি অফ এক্সপ্রেসিং ওপিনিয়ন্স, এবং তাদের যে ওপিনিয়ন্সটা আছে, এক্সপ্রেসিং ওপিনিয়ন, তারা নিজেকে যখন একটা কথা নিজেকে দিয়ে কিছু বলতে চায় সেটাকে এনহ্যান্স করবে আরো তাদের এবিলিটি, তাদের ক্ষমতাটাকে, সেটা হচ্ছে ডিসকাশন। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কখন করি? যখন কোনো কিছু খুব ভালো করে আমরা দেখি তখন তো ইনভেস্টিগেশন করি। সো ইট উইল বি ফলোড বাই এক্সপ্রেশন হুইচ মে বি রিটেন, স্পোকেন অর ভিজুয়াল অ্যান্ড কংক্রিট। লাস্ট হচ্ছে এক্সপ্রেশন। সেখানে এক্সপ্রেশন গুলো কি কি থাকতে পারে? প্যাসিভ থাকতে পারে, অ্যাক্টিভ থাকতে পারে, আর্টিস্টিক হতে পারে, অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিসও হতে পারে। এবার আসছে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। একটা টিচিং এর বেসিক রিকোয়ারমেন্টস কি কি থাকতে হবে? ওকে, সেই যে ডিপেন্ডেন্ট বলেছিলাম ভ্যারিয়েবলস, সেটা হিউম্যান হতে পারে, মেটেরিয়ালও হতে পারে, বলা হয়েছিল না? সেটা তাকে এখানে আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে। তো টিচিং প্রসেসের মধ্যে থাকতে পারে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি কি? না, স্টুডেন্টস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস প্লেস দ্য ফাংশনাল অর অ্যাক্টিভ পার্ট। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে ধরা হচ্ছে কাকে? না, স্টুডেন্টদেরকে ধরা হচ্ছে। যেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস প্লেস দ্য ফাংশনাল অর অ্যাক্টিভ পার্ট, তার হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ পার্ট নিতে পারে। নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কে? দ্য টিচার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ টিচার তো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু একটা স্টুডেন্ট টিচারের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? তাই স্টুডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবলস, যেখানে ডিজায়ারেবল ইন্টারাকশন বিটুইন দ্য ডিপেন্ডেন্ট এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেখানে মিক্সড হচ্ছে ইন্টারাকশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবলস। ওকে, desirable interaction between the dependent and the independent variables, সেটা হচ্ছে intervening variables. The content of teaching methods and techniques, tactics, strategies, management of instructional material and teaching environment are the intervening variables. তো intervening variables এর মধ্যে কি কি থাকলো? একটা হচ্ছে tactics, strategies, management, instructional material, teaching environments, all are intervening variables. এবার আসছে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। এবার আসছে এটা হচ্ছে একটা পার্ট ছিল, একটা প্রসেস ছিল, টিচিং প্রসেস। এবার আসছে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। কি কি হচ্ছে? একটা হচ্ছে অল দ্য থ্রি ভ্যারিয়েবলস অফ টিচিং, যেটা বলা হলো। নাম্বার 2, the তিনটে ভ্যারিয়েবলস কি কি বলা হলো? ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং ভ্যারিয়েবলস। অল দ্য থ্রি ভ্যারিয়েবলস অফ টিচিং, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্টস। নেক্সট হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজম এটা একটা রিকোয়ারমেন্ট। সুটেবল এনভায়রনমেন্ট একটা দরকার, সেটা একটা রিকোয়ারমেন্ট। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, মানে টিচারের সঙ্গে স্টুডেন্টের রিলেশনশিপটা কেমন, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি রিকোয়ারমেন্টস দরকার। অ্যান্ড স্টুডেন্টস ডিসিপ্লিন, এবং স্টুডেন্টদের মধ্যে ডিসিপ্লিনটা কেমন, সেটা একটা রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ছে। এবার দেখো লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। লার্নার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে? লার্নার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আর কি বলবো? হ্যাবিট অফ রেডিনেস, মানে রেডিনেস, সরাসরি রেডি হয়ে আছে, ল অফ মোটিভেশন, মানে একদম মোটিভেটেড হয়ে আছে। হ্যাঁ, যেকে উডওয়ার্ড বলা হতো, কল ইট ল অফ মেন্টাল স্টেট, যেটাকে বলা হতো ল অফ মেন্টাল স্টেট। তো হচ্ছে হ্যাবিট অফ রেডিনেস। ওকে, হ্যাবিট অফ রেডিনেস। নেক্সট হচ্ছে হ্যাবিট অফ এক্সারসাইজ। হ্যাবিট অফ এক্সারসাইজটা কি? হ্যাবিট অফ এক্সারসাইজ হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ল অফ প্র্যাকটিস, যখন যেটা ল অফ প্র্যাকটিসটাকে আমি বারবার বারবার করতে থাকি, সেটাকে বলা হচ্ছে যে হ্যাবিট অফ এক্সারসাইজ। নেক্সট হচ্ছে অ্যাটিটিউডস এন্ড হ্যাবিটস। তোমার যেটা অ্যাটিটিউড, তোমার হ্যাবিটস, সেটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে। আর একটা কি? অ্যাবসেন্স অফ অ্যাঙ্গার অ্যান্ড জিলাসি অ্যামং লার্নার্স। এটা হচ্ছে একটা কি করে কমানো যায় এই প্রতিটা ব্যাপারগুলোকে। ইমোশন অফ অ্যাঙ্গার অ্যান্ড জিলাসি মাস্ট বি রিমুভড ফ্রম দ্য লার্নার্স পার্সোনালিটি। লার্নার্স পার্সোনালিটি থেকে কি কি রিমুভ করতে বলা হচ্ছে? ইমোশন অফ অ্যাঙ্গার অ্যান্ড জিলাসি, বিকজ দে উইকেন দ্য লার্নিং এবিলিটিস। কারণ তারা হচ্ছে যে লার্নিং এবিলিটিসটা থাকে সেগুলোকে দুর্বল করে দেয়। কি কে কে দুর্বল করে দেয়? ইমোশন অফ অ্যাঙ্গার, জিলাসি, তার জন্য এগুলোকে দূর করতে হবে। আর স্লো বিগিনিং এন্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। তো যখন আমরা পড়াশোনাটা স্টার্ট করব তখন এটা স্লো হোক, একটা একটু করে শিখুক, বাট গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের জন্য একটা গ্র্যাজুয়ালিটি, একটা ধারা রেখে কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। তাই হচ্ছে স্লো বিগিনিং এন্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। ওকে, এবার আসছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং। কি কি ফ্যাক্টরস একটা টিচিং কে অ্যাফেক্ট করছে? একটা হচ্ছে অল দ্য থ্রি ভ্যারিয়েবলস,
একই রকম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং ভ্যারিয়েবলস এটা কিন্তু টিচিং কে এফেক্ট করছে। এবার যদি প্রশ্ন করো তোমার কাছে কিভাবে, দেখো যে ডিপেন্ডেন্ট মানে কি স্টুডেন্ট, তো স্টুডেন্ট যদি ঠিকঠাক না হয় তার টিচিং কে এফেক্ট করছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কে টিচিং মানে হচ্ছে টিচার, তো সেটাও যদি ঠিকঠাক না হয় সেটাও ফ্যাক্টর এফেক্ট করছে। ইন্ডিপেন্ডেন্ট যদি ইন্টার মিশছে যখন সেটাও একই রকম ভাবে। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যদি ঠিকঠাক হয় ভালো, না হলে এফেক্ট করবে টিচিং কে। মেথডস অফ টিচিং ইউজড, যখন একটা টিচার টিচিং দিচ্ছে যে যে মেথড গুলো সে ইউজ করছে সেই মেথড গুলো যদি অ্যাপ্লিকেবল না হয় ঠিকঠাক ভাবে, মানে সে যেটা অ্যাপ্লাই করতে চাইছে স্টুডেন্টদের সঙ্গে, বাট স্টুডেন্টস আর নট রেডি ফর দ্যাট মেথড, তখন কিন্তু একটা কি হবে, টিচিংটা ভালো হবে না। টিচার অ্যাডমিনিস্ট্রেশন রিলেশনশিপ, এবার ধরো যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের সঙ্গে টিচার রিলেশনশিপ খুব খারাপ, তো যদি সেটা যদি খারাপ হয় তাহলে সেই টিচার একটা স্টুডেন্টকে কি করে ভালো করে পড়াবে, ভালো করে পড়াতেই পারবে না। তো টিচার অ্যাডমিনিস্ট্রেশন রিলেশনশিপ যদি গুড হয় তাহলে সেটা খুব ভালো টিচিং হবে, যদি ব্যাড হয় তাহলে কিন্তু এটা এফেক্ট হবে। আর সোশ্যাল এনভায়রনমেন্ট, বর্তমানে সোশ্যাল এনভায়রনমেন্টের অবস্থা যদি ভালো থাকে, এমনিতেই সবার মন যদি ভালো থাকে, ধরো আজকে আজকের দিনে যদি দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করি সবার মন খুব খারাপ করোনা ব্যাপার নিয়ে, তো সেখানে সোশ্যাল এনভায়রনমেন্ট তো খুব লো হয়ে আছে, তো সেখানে তো নিশ্চয়ই ভালো একটা এফেক্ট মানে টিচিং খুব আশা করা যাবে। মেথডস অফ টিচিং, ওই যে মেথডস বললাম, যে মেথডটা তুমি একটা ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করছো সেই মেথডটা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করা না হয় তা স্টুডেন্টরা তোমাকে কি নিতে পারবে না সেই মেথডগুলোকে। আর যদি স্টুডেন্ট গুলো সেই মেথডটা নিতে না পারে তাহলে সেটা ভালো টিচিং হবে না। তাই মেথডস কি কি অ্যাপ্লাই করা যায় দেখো, একটা হচ্ছে টিচিং ইজ বোথ, আগেই বলা হয়েছে এটা টিচিং ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স, টিচিংটা হচ্ছে কি আর্ট এবং সায়েন্সের একটা মিশ্রণ। ইট রিকোয়ার্স আ মাস্টার মাইন্ড ক্রিয়েটিভিটি দ্যাট দ্য স্টুডেন্টস of different nature and community should be handled carefully। তো যখন তুমি এজ এ টিচার হিসেবে দেখছো সেখানে তো অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি গুলো থাকবে, তো ক্রিয়েটিভিটি থাকা মানে কি বলেছিলাম যে সেটা হচ্ছে আর্টস, তাই না? আর সিস্টেমেটিকটা কি বলেছিলাম, স্কিল সিস্টেমেটিক সেটা বলেছিলাম সায়েন্স। সো ক্রিয়েটিভিটি দ্যাট দ্য স্টুডেন্টস of different nature and community should be handled carefully, তখন সেই ধরনের স্টুডেন্ট গুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। A teaching method comprise the principles and methods used for instruction. Commonly used teaching methods may include class participation. So সবচেয়ে বেশি যেটা আমরা টিচিং মেথড ইউজ করি ক্লাস পার্টিসিপেশন, সেখানে পুরো হোল ক্লাস তোমাকে কেমন পার্টিসিপেট করছে তোমার সাথে, সেখানে ডেমনস্ট্রেশন, রিসাইটেশন, মেমোরাইজেশন, কম্বিনেশন অফ দিস, এগুলো কম্বিনেশন হচ্ছে ডেমনস্ট্রেশন, তুমি কিভাবে ডেমনস্ট্রেট করছো, অনেক সময় রিসাইটেশনও করতে পারে, মেমোরাইজেশন তুমি কতটা মনে রাখতে পারছো টিচিং পড়াতে গিয়ে, এই সময় বা এই তিনটের একটা কম্বিনেশনও তুমি এই মেথডস অফ টিচিং এর মধ্যে পেতে পারো। এবার আসছে মেথডস অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের সঙ্গে টিচিং এর আমি ডিফারেন্স তোমাদের করিয়েছি, কিন্তু একটা ইনস্ট্রাকশনের মেথডস কি কি আমরা দেখতে পাই সেগুলো একটু আলোচনা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে এক্সপ্লেইনিং, যে এক্সপ্লেইন করা হচ্ছে, এক্সপ্লেইনিং অর লেকচারিং। ওকে, তো টিচিং বাই গিভিং স্পোকেন এক্সপ্লানেশন অফ দ্য সাবজেক্ট দ্যাট ইজ টু বি লার্ন, যে টিচিং বাই গিভিং স্পোকেন এক্সপ্লানেশন মানে তুমি মুখে দিয়ে বলছো অফ দ্য সাবজেক্ট দ্যাট ইজ টু বি, এটা আমি যে তোমাদের দ্বারা আমি করাচ্ছি এটা আমি কি করছি এক্সপ্লানেশন করছি, বাট এক্সপ্লানেশন আমি জাস্ট বলে যাচ্ছি, স্পিকিং করে যাচ্ছি, আর কিছু করছি না। তো এটা হচ্ছে এক্সপ্লেইনিং। accompanied by visual aids to help students visualize an object or problem। কিন্তু এটাতেই যদি আমি এইটাকে এমন জায়গায় ভিজুয়ালাইজ করাতে পারি যে তোমরা যেন আমার সাথে সাথে এটাকে ভিজুয়ালাইজ করতে পারছো মেথডস অফ ইনস্ট্রাকশনটা কি, সেটা গুড মেথড হয়ে যাবে তখন। ডেমনস্ট্রেটিং থ্রু এক্সাম্পলস অর এক্সপেরিমেন্ট, এটা বুঝতেই পারছো থ্রু এক্সাম্পলস হবে, এক্সপেরিমেন্ট হবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিং। collaborating, it allows students to actively participate in the learning process by talking with each other and listening to other points of view। তোমার collaborating হচ্ছে যেখানে তোমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে কোন একটা ব্যাপারে এবং সেখানে একজন টিচার একজন স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সঙ্গে কোলাবোরেশন করতে পারবে, লিসনিং করতে পারবে কোন একটা পয়েন্টের নিয়ে। লার্নিং বাই টিচিং, লার্নিং বাই টিচিংটা কি, লার্নিং বাই টিচিংটা হচ্ছে যেখানে স্টুডেন্টের রোলটা হচ্ছে অ্যাজ এ টিচারের মতো, তো এখানে গ্রুপ ওয়ার্ক বলতে পারো, গ্রুপ লার্নিং বা পিয়ার লার্নিং। তুমি একটা গ্রুপ বানালে, একটা ক্লাসকে ধরো একটা ক্লাসে 30 স্টুডেন্টস আছে, তুমি কি করলে 6 গ্রুপ বানিয়ে দিলে 5 5 করে। ওকে, তো তুমি এবার কি করে সেগুলো এক একটা গ্রুপের নাম দিয়ে দিলে। এবার এই যে লার্নিংটা তুমি করছো এটাকে বলা হচ্ছে পিয়ার লার্নিং। সেখানে একটা কোন একটা যখন তুমি বিষয় দিলে সাবজেক্ট দিলে তারা দে
ডিসকাস দেমসেলস, প্রথমে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, নিজেদের মধ্যে আলোচনা করার পরে সেটাকে নিয়ে তারা একটা জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে সুপিরিয়র লার্নিং, সেটা হচ্ছে লার্নিং বাই টিচিং। These are 5 steps involved in the method of teaching. কি কি দেখতে পাই আমরা? একটা হচ্ছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, কম্পারিজন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন। সো প্রিপারেশনটা কি? প্রিপারেশনটা হচ্ছে যখন তুমি শুরু করতে গেলে ক্লাসটা, তো গিয়েই তো ক্লাস শুরু করে দেওয়া যায় না। তো ক্লাস শুরু করতে কি করা হয়? যে একটা ইন্ট্রোডাকশন বা প্রিপারেশন বলতে পারো একটা ইন্ট্রোডাকশন স্টেজ। প্রিপারেশন ইজ আ লাইক অ্যান ইন্ট্রোডাকশন স্টেজ। মানে তুমি যে সাবজেক্টগুলো আগে পড়ানো হয়েছে বা তার একটা রিলেশন তৈরি করতে চাইছো। তো প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিপারেশনটাই হবে তোমাকে এমনভাবে করতে হবে যে স্টুডেন্টরা মোটিভেটেড হয়ে যায় তোমার কথা শুনে, এবং যদি স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে মোটিভেট হয়ে যায় তোমার এই কথা শুনে, তাহলে কিন্তু প্রিপারেশন স্টেজ ইজ গোয়িং টু গুড। এবং প্রিপারেশন স্টেজ যদি খুব ভালো হয়, তারপরে চলে আসবে কি প্রেজেন্টেশন স্টেজ। তো প্রেজেন্টেশন স্টেজে কি থাকবে? সেখানে থাকবে বিভিন্ন মেথড, তুমি টিচিং মেথড অ্যাপ্লাই করবে, বিভিন্ন টিচিং এইডস ইউজ করতে পারো সেখানে তুমি, তাই না? এবং সেখানে তোমার বিভিন্ন যে লেকচার মেথড বলো, ডেমনস্ট্রেশন যা যা আছে সবকিছু তুমি করে ফেললে। তো এই পুরোটা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে আমার পুরো সাবজেক্ট ম্যাটার, যে আজকে যেটা তুমি কি পড়াতে চলেছো সে আজকের পড়াটা হচ্ছে প্রেজেন্টেশন। নেক্সট হচ্ছে কম্পারিজন। কম্পারিজনটা হচ্ছে স্টুডেন্টকে তুমি এবার কোন একটা ধর টাস্ক দিলে যে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখো করতে পারছো কিনা, তো এটা কম্পারিজন করছে। জেনারেলাইজেশন, লাস্ট থেকে তারা কোথায় কনক্লুশনে আসছে, জেনারেলাইজেশন কিসে আসছে, তারা একটা কোন শেষে আসতে পারছে কিনা স্টুডেন্টরা। যখনই স্টুডেন্টরা শেষে আসতে পারবে, দ্যাট মিন্স তারা যদি একটা কনক্লুশনে আসতে পারে, তাহলে তোমার টিচিংটা ঠিকঠাক পারপাসফুল টিচিং হয়েছে। কারণ টিচিংটা পারপাসফুল টিচিং হয়নি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন, তারা নিজেদের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে পারছে কিনা, আজকে যে টিচিংটা হলো সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা কোথাও। এটাই হচ্ছে 5 স্টেপস ইনভলভড ইন দ্য মেথড অফ টিচিং। এখানে কিছু মেথডস অফ টিচিং অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্কুলস অফ ফিলোসফি। এবার আমরা যে এতক্ষণ ধরে যে পড়ানো হলো না, এখানে দেখবে যে আমাদের অনেক দার্শনিকের কিন্তু মতামত এখানে আমরা দেখতে পাবো। এই যে আইডিয়ালিজম বলছি আমরা, তো আইডিয়ালিজম জিনিসটা কি, আইডিয়ালিজমটা কে শুরু করেছিল, মেন ফান্ডা কি? মেনলি প্লুটো। আইডিয়ালিজম নাম চললে, নাম যখন আইডিয়ালিজম আসবে তখন নাম আসবে প্লুটো। ওকে, সো কি হচ্ছে প্লেটো, আর কি প্লুটো বলছি, সরি, প্লেটো। সো আইডিয়ালিজম ইজ আ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ that has its central tenet that ideas are the only true reality। তার মানে আইডিয়ালিজমটা হচ্ছে আইডিয়া, আইডিয়া আর দ্য অনলি ট্রু রিয়েলিটি, দ্য অনলি থিং ওর্থ নোয়িং, অনলি থিং ওর্থ নোয়িং, জানা, ইন সার্চ অফ ট্রুথ, ইন সার্চ ফর সত্যকে জানা, বিউটি, জাস্টিস দ্যাট ইজ এন্ডিউরিং অ্যান্ড এভারলাস্টিং, দ্য ফোকাস অন কনসাস রিজনিং ইন দ্য মাইন্ড, দ্য মাইন্ড, মনের যে ভেতরে যা যা তোমার প্রশ্ন আছে সেগুলোকে জানতে। প্লেটো, ফাদার অফ আইডিয়ালিজম, ফাদার অফ আইডিয়ালিজম যাকে বলা হয়। সো আইডিয়ালিজমের মেনলি এডুকেশনটা কি? ডিসকভার অ্যান্ড ডেভেলপ ইচ ইন্ডিভিজুয়ালস এবিলিটি অ্যান্ড ফুল মোরাল এক্সেলেন্স ইন অর্ডার টু বেটার সার্ভ সোসাইটি। তার মানে হচ্ছে কি এখানে একটা মোরালিটি টিচিং যেটা হয়, সে মোরালিটি টিচিংটা সবচেয়ে বেশি করে দেওয়া হয় আইডিয়ালিজমের ক্ষেত্রে। তাহলে ইন আইডিয়ালিজম দ্য এইম অফ এডুকেশন ইজ টু ডিসকভার। তো এই আমাদের এডুকেশনের এমটা কি আইডিয়ালিজমের ক্ষেত্রে? টু ডিসকভার, কি আবিষ্কার করবে? অ্যান্ড ডেভেলপ ইচ ইন্ডিভিজুয়ালস এবিলিটি, প্রতিটা ব্যক্তির ইন্ডিভিজুয়ালস এবিলিটি, তার যা ক্ষমতা আছে, অ্যান্ড ফুল মোরাল এক্সেলেন্স ইন অর্ডার টু বেটার সার্ভ সোসাইটি, সোসাইটিকে বেটার সার্ভ করছে। তার পুরোটা হচ্ছে একটা আধ্যাত্মিকতা ব্যাপার। এটা কি আসছে এখানে? একটা আধ্যাত্মিকতা ব্যাপার আসছে এখানে, নিজের বলে কিছু থাকছে না, সবটা হচ্ছে সমাজের থাকছে, তাই না? তো আধ্যাত্মিকতা ব্যাপারটা থাকছে। দ্য কারিকুলাম এমফাসিস ইজ সাবজেক্ট ম্যাটার অফ মাইন্ড। কি কি সাবজেক্ট ম্যাটার মাইন্ড থাকছে এখানে? লিটারেচার থাকছে, হিস্ট্রি থাকছে, ফিলোসফি থাকছে, রিলিজিয়ান থাকছে, এই সমস্ত সাবজেক্টগুলো থাকছে। লিটারেচার, হিস্ট্রি, ফিলোসফি, রিলিজিয়ান, এগুলো। টিচিং মেথডস ফোকাস অন হ্যান্ডলিং আইডিয়াস থ্রু লেকচার, ডিসকাশন। তাহলে এই পদ্ধতিতে বা আইডিয়ালিজমে যেখানে তোমার আধ্যাত্মিকতাটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, সেখানে টিচিং মেথডটা নিশ্চয়ই ডেমনস্ট্রেশন হবে না, এক্সপেরিমেন্ট নিশ্চয়ই হবে না। তার জন্য এখানে কি করা হচ্ছে? লেকচার, ডিসকাশন and Socratic dialogue, a method of teaching that use questions to help students discover and clarify knowledge. Introspection, intuition, insight, whole part logic used to bring to consciousness the forms of concepts which are latent in the mind. So character is developed through imitating examples and
অ্যান্ড হিরোজ। তো এখানে লাস্টে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে, কি বলা হচ্ছে, তো তুমি যখন তোমার ক্যারেক্টারকে ডেভেলপ করবে, তো তোমাকে প্রথমেই তোমার হিরোকে তাকে তোমাকে চুজ করতে হবে। ওকে, তো তাকে চুজ করার পর মানে সেখানে এখানে এই তিনটে দেয়া হবে আর কি, যেহেতু আধ্যাত্মিকতা লাইনের ব্যাপারেই যাচ্ছে এটা। তো তোমাকে করতে হবে তাদের মতো বা তার মতো, যে তোমার ক্যারেক্টারটাকে এভাবে ডেভেলপ করতে হবে। তা কিভাবে করে? থ্রু ইমিটেটিং, তাকে পুরোপুরিভাবে অনুকরণ করো। অনুকরণ করে করতে 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 একটা সময় দেখা যাবে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের মধ্যে ছিল, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এখন তোমার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারেক্টার ইজ ডেভেলপড থ্রু ইমিটেটিং এক্সাম্পলস অ্যান্ড হিরোস। ওকে, তো প্লেটো হচ্ছে ফাদার অফ আইডিয়ালিজম। আন্ডারস্ট্যান্ড? দ্য রিপাবলিক প্লেটো বিলিভড দ্যাট দেয়ার আর টু ওয়ার্ল্ডস। প্লেটো কি বিশ্বাস করতেন? প্লেটো বিশ্বাস করতেন যে এখানে দুটো পৃথিবী আছে। দ্য ফার্স্ট ইজ দ্য স্পিরিচুয়াল অর মেন্টাল ওয়ার্ল্ড, যেটা এতক্ষণ ধরে বললাম আধ্যাত্মিক কথা। দ্য ফার্স্ট ইজ দ্য স্পিরিচুয়াল অর মেন্টাল ওয়ার্ল্ড হুইচ ইজ ইটারনাল, যেটা হচ্ছে ইটারনাল, চোখে দেখা যায়, হ্যাঁ, permanent, orderly, regular, and universal. There is also the world of appearance, the world experienced through sight, touch, smell, taste, and sound. তারপর একটা ওয়ার্ল্ড হচ্ছে যেটা হচ্ছে ইটারনাল, হ্যাঁ, পার্মানেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্মানেন্ট, অর্ডারলি, রেগুলার, অ্যান্ড ইউনিভার্সাল। তাই না? আমাদের কি বলি যে আমাদের পৃথিবীতে আসার পরে মরে যাওয়ার পর আমরা কোথাও একটা যেতে হবে। তো সেটাই এটাই হচ্ছে সেই পৃথিবীটার কথা বলা হচ্ছে যে এক্সটার্নাল, ইটারনাল। এটা হচ্ছে পার্মানেন্ট, ওটা ওই ওয়ার্ল্ডটাই হচ্ছে পার্মানেন্ট ওয়ার্ল্ড। অর্ডারলি যেটা, রেগুলারলি, বড় পুরো মহাকাশ, মহাশূন্য, ইউনিভার্সাল। আর একটা ওয়ার্ল্ড আছে, দেয়ার ইজ অলসো ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স, যেটা চোখে দেখা যায়। দ্য ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স থ্রু সাইট, চোখে দেখতে পাচ্ছ, টাচ করতে পারছো, স্মেল করতে পারছো, টেস্ট নিতে পারছো, অ্যান্ড সাউন্ড, দ্যাট ইজ চেঞ্জিং ইমপারফেক্ট ডিসঅর্ডার। This division is often referred to as duality of mind and body। এবং এই যে দুটো কথা বলা হলো, এই দুটোর যে কম্বিনেশন, এই দুটোর কম্বিনেশন ডুয়ালিটি অফ মাইন্ড এন্ড বডি, আমাদের মন এবং শরীরের মধ্যে থাকছে। কি বুঝতে পারছো? সো ডিউরেবিলিটি অফ মাইন্ড অ্যান্ড বডি, যেটাকে আমরা আইডিয়ালিজমের মধ্যে দেখতে পাচ্ছি। রিঅ্যাক্টিং এগেইনস্ট হোয়াট হি পারসিভড অ্যাজ টু মাচ অফ ফোকাস on the immediacy of the physical and sensitive world. So Plato described a utopian society in which education to body and soul, all the beauty and perfection of which they are capable as an ideal. তার মানে কি হচ্ছে, মনের যেন বিশালতার বাড়ছে, হ্যাঁ, সোল, আত্মা, মানে আত্মার বিজ্ঞান নিয়ে হচ্ছে আলোচনা, তাই না? আত্মাকে নিয়ে বেশি করে আলোচনা করছে, আমাদের আত্মাকে কি করে পরিশুদ্ধ করবো, যেটা আমরা চোখে দেখতে পাই না, ইটারনাল, পার্মানেন্ট, অর্ডারলি, রেগুলার, ইউনিভার্সাল। কিন্তু বডিটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, থট অফ সাইট, টাচ, স্মেল, টেস্ট, সাউন্ড, সবকিছু আছে। তোমাকে আত্মাটাকে মানে পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে আইডিয়ালিজমের মেইন জিনিস। তো কি বলতে পারো, এটা খুব ভালো নিশ্চয়ই, হ্যাঁ? তো বর্তমানে কিন্তু যেটা হচ্ছে, আমাদের বর্তমানে যে এডুকেশন সিস্টেম যেগুলো হচ্ছে, সেখানে কি হয় বলতো, কম্বিনেশন, মানে সমস্ত কিছু একটা কম্বিনেশন দেখা যায় এখন। তো তার জন্য একটা টিচারের যখন যাচ্ছে একটা ক্লাসে, সো টিচার শুড ইউজ অল দিস থিংস ইনটু হিজ লেকচার। সে তার লেকচারে এই সমস্ত কিছুগুলো কিন্তু দিতে থাকবে, সমস্ত কিছুগুলো, তবেই জিনিসটা একটা জায়গায় কমপ্লিট সেট এসে দাঁড়াবে। কেমন একটা বড় হয়ে যাচ্ছে ক্লাসটা নাকি, টানা হয়ে যাচ্ছে। সো ঠিক আছে, অসুবিধা কিছুই নেই। একটু টানা হলে কি হয় বলতো, জিনিসটা তোমার ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরকি। তা নাহলে কি, মানে এটা সিলেবাসটা তো অনেক বড় সিলেবাস। তো যদি তোমরা তো বড় হয়েছো এখন, ছোট থেকেও নও। তো ছোট হলে না একটা কথা ছিল যে মনে, স্যার এতক্ষণ কনসেনট্রেট রাখতে পারছি না। ঠিক আছে, আবার পরে আমরা আবার ছোট করে নেব ক্লাসগুলোকে একটু। এখন ১ম একটু বড় করে নাও। পরে এটাকে আবার আমি ছোট, ছোট করে পার্ট করে ভাগ করব। এবং আরেকটা কথা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অতি অবশ্যই এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটাকে ক্লিক করো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। এবং ডান দিকে আই বাটন দেখতে পাবে একটা, সেখানেও দেখবে তোমাদের এর আগে যে ক্লাসগুলো আমাদের করিয়েছি তার একটা লিংক ওখানে দেওয়া থাকবে। ওকে, এবং এর সাথেও আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটাতে তোমরা সেগুলোকে খুঁজে বের করতে পারবে। এরপরে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রিয়েলিজম, বাস্তবতা। একটা হলো আধ্যাত্মিকতা, এবার আছে রিয়েলিজম। So realists believe that reality exists independent of human mind.
The ultimate reality is the world of physical objects. Ultimate reality টা কি? World of physical objects, চোখে দেখতে পাচ্ছি। The focus is on body objects. Truth is object. তো সত্যি কি? সত্যি হচ্ছে একটা object. What can be observed? যেটা চোখে দেখা যায়। এটা কে করছে? অ্যারিস্টটল, প্লেটোর ছাত্র। অ্যারিস্টটল আর স্টুডেন্ট অফ প্লেটো, who broke with his mentor's idealistic view। তাহলে সে হচ্ছে প্লেটোর ছাত্র। প্লেটো কি বলে গেল? সে আইডিয়াল, হ্যাঁ, আত্মাকে নিয়ে বলে গেল যেটা চোখে দেখা যায় না। আর এ বলছে যেটা চোখে যায় সেটাকেই বিশ্বাস করো। তো পুরো যে ওর যে মেন্টর ছিল, তার যে মাস্টার মশাই, তার যেটা ছিল আইডিয়াল ফিলোসফি, সেটাকে পুরো অন্য পথে হাঁটলো, কি তাই না? হি ইজ কল্ড দ্য ফাদার অফ বোথ রিয়েলিজম অ্যান্ড দ্য সায়েন্টিফিক মেথড। তার জন্য এই মেথডটাকে, রিয়েলিজমটাকে কি বলা হচ্ছে? সায়েন্টিফিক মেথড। মানে যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ তোমার সামনে, সেটাই তো রিয়েল। যেটা চোখে দেখতে পাচ্ছ না তাকে তুমি ভাববে কি করে, তাকে ধরবে কি করে? তার জন্য এটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক মেথড। So Aristotle also was the first to teach logic as a formal discipline in order to be able to reason about physical events and aspects. The exercise of rational thought is viewed as ultimate purpose for humankind. Understand? The realist curriculum emphasizes the subject matter of the physical world, particularly science and mathematics. যে রিয়েলিস্ট যে কারিকুলাম গুলো এমফাসাইজ, কার উপরে এমফাসাইজ করা হচ্ছে? দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, তার সাবজেক্ট ম্যাটারকে বেশি জোর দেওয়া হচ্ছে। পার্টিকুলারলি বিশেষ করে কাদের উপরে? সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তাহলে রিয়েলিজম সবচেয়ে বেশি কার উপরে জোর দিয়েছিল? সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। ওকে, সো রিয়েলিস্ট বিলিভ দ্যাট রিয়েলিটি এক্সিস্টস independent of human mind. Understand? The ultimate reality is the world of physical objects. The focus is on the body and objects. The ফোকাসটা কোথায় দেওয়া হচ্ছে? বডি এবং অবজেক্টসে দেওয়া হচ্ছে। ট্রুথ ইজ অবজেক্টিভ। ট্রুথটা কি? সত্যি কি? সত্যি হচ্ছে অবজেক্টিভ। হোয়াট ক্যান বি অবজার্ভ, যেটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে। এটা কে করেছে? অ্যারিস্টটল, আর স্টুডেন্ট অফ প্লেটো, হু ব্রোক উইথ হিজ মেন্টরস আইডিয়ালিস্ট ফিলোসফি, ইজ কল্ড দ্য ফাদার অফ বোথ রিয়েলিজম অ্যান্ড সায়েন্টিফিক। তার জন্য এটাকে সায়েন্টিফিক মেথড বলা হচ্ছে। Aristotle also was the first to teach logic as a formal discipline in order to able to reason about physical events. এগুলো ছেড়ে দাও, এগুলো পড়ার দরকার নেই আমার। মেন এবার যেটা আমরা আলোচনার মধ্যে কোথায় আসবো, যে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। The teacher organized and presents content systematically within a discipline, demonstrating use of criteria in making decision. And teaching methods focus on mastery of facts and basic skills through demonstration and recitation. The teaching methodটা কার উপর হচ্ছে? mastery of facts and basic skills through demonstration and recitation. Students must also demonstrate the ability to think critically and scientifically. তারা খুব গভীরভাবে চিন্তা করতে পারে, critically and scientifically. কিসের দ্বারা? ইউজিং অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, দেখা এবং এক্সপেরিমেন্টেশনের দ্বারা। কারিকুলাম শুড বি সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচড, স্ট্যান্ডার্ডাইজড, distinct discipline based. Character is developed through training the rules of conduct. এবার হচ্ছে প্র্যাগম্যাটিজম, এক্সপেরিয়েন্টিয়ালিজম, মানে এক্সপিরিয়েন্স। দেখো, ফর প্র্যাগম্যাটিজম কি হচ্ছে? এটা জন ডিউক ছিল, এটা প্রয়োগমূলক হবে। এটা অনলি দোজ থিংস দ্যাট আর এক্সপিরিয়েন্স অর অবজার্ভড আর রিয়েল। এখানে উনি আবার চেঞ্জ করলেন, উনি বললেন অনলি দোজ থিংস দ্যাট আর এক্সপিরিয়েন্সড অর অবজার্ভড আর রিয়েল। শুধু অবজার্ভড নয়, রিয়েলিজম হচ্ছে যেটা অবজার্ভড। কিন্তু এখানে কি বলা হচ্ছে? প্র্যাগম্যাটিজম একটু আলাদা বলা হচ্ছে, অনলি দোজ থিংস দ্যাট আর এক্সপিরিয়েন্সড অর অবজার্ভড আর রিয়েল। Understand? So, unlike the realist and rationalist, pragmatism believes that reality is constantly changing and that we learn best through applying our experience and thoughts to problems as they arise. তার মানে এটা সবসময় চেঞ্জ হচ্ছে। তাই যখনই আমরা কোনো একটা প্রবলেমকে সেই সময় এক্সপেরিয়েন্স দিয়ে বিচার করব, যেটা আমার চোখের সামনে আসছে। এটা হচ্ছে চার্লস স্যান্ডার্স পিয়ার্স, who believed that জন ডিউ এটা মেনলি এটা করছিল, যে অ্যাপ্লাইড প্র্যাগম্যাটিজম ফিলোসফি ইন হিজ প্রোগ্রেসিভ অ্যাপ্রোচেস, প্রয়োগমূলক। হি বিলিভড দ্যাট লার্নার্স মাস্ট অ্যাডাপ্ট টু ইচ আদার অ্যান্ড টু দেয়ার এনভায়রনমেন্ট। স্কুল শুড এমফাসাইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশ্যাল এক্সপিরিয়েন্স। All learning is dependent on the context of place, time, circumstance. এগুলো হচ্ছে ব্যাপার। Different cultural and ethnic group learn to work cooperatively. সো প্র্যাগম্যাটিজম টিচিং এর মেথডটা কি হবে? ফোকাস অন হ্যান্ডস অন প্রবলেম সলভিং, মানে সমস্যা সমাধান পদ্ধতি। একদম সহজে মনে রাখতে গেলে কি বলবো? যে প্র্যাগম্যাটিজমটা হচ্ছে
সমস্যার সমাধান পদ্ধতি, এক্সপেরিমেন্টিং অ্যান্ড প্রজেক্টস এবং প্রজেক্ট মেথডও বলা হয় এটাকে, আমি আগে বলছিলাম প্রজেক্ট মেথড, অফটেন হ্যাভিং স্টুডেন্টস ওয়ার্কিং গ্রুপস, এবং এখানে স্টুডেন্টরা কি করছে একসঙ্গে গ্রুপ হয়ে কাজ করছে, পিয়ার লার্নিং। কারিকুলাম শুড bring the disciplines together to focus on solving problems in an interdisciplinary way rather than passing down organized bodies of knowledge to new learners. Pragmatists believe that learners should apply their knowledge to real situations through experimental inquiry. This prepares students for citizenship, daily living and future careers. উনি কি বলছেন যে কোনো একটা প্রবলেম যখন সলভ করতে যাবে, সেই প্রবলেমটা সলভ করার সময় তার পূর্বে যে প্রবলেম সলভ করেছে সেই এক্সপেরিয়েন্সটাকে এই প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগানো হবে, যাতে করে সে তার পুরো জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে পারে। এবং এই প্রিপেয়ার এবং এর ফলে স্টুডেন্টরা কিসের মধ্যে প্রিপেয়ার করতে পারছে স্টুডেন্টদেরকে, তাদেরকে ভারতবর্ষের বা যে কোনো দেশে বলতে পারো তোমরা সেটা, দিস প্রিপেয়ার্স স্টুডেন্টস ফর সিটিজেনশিপ, ডেইলি লিভিং অ্যান্ড ফিউচার কেরিয়ার্স। ফিউচার কেরিয়ার্স এর ক্ষেত্রেও এগুলোকে বেশি বেশি করে কাজে লাগানো হচ্ছে এই প্র্যাগম্যাটিজম ব্যাপারটা। এখন বর্তমানে যে আমাদের এডুকেশন সিস্টেমটা চলছে না, সে বর্তমানে এডুকেশন সিস্টেমে প্র্যাগম্যাটিজম সবচেয়ে বেশি করে চলছে, প্র্যাগম্যাটিজমের এটা ইউজটা সবচেয়ে বেশি হয় এখন। ওকে, existentialism. The nature of reality of existentialism is subjective and lies within the individual. এটা এবার ব্যক্তিগত পার্থক্যতে কিভাবে হচ্ছে দেখো, এটা কি বলা হচ্ছে, এই যে গুরুকুল সিস্টেম যেটা আমরা বলি, সেই গুরুকুল সিস্টেম ব্রহ্মচারী যে আমরা এটা আগে পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে existentialism. The physical world has no inherent meaning outside of human existence. Individual choice, individual standards rather than external standards are central. এটা হচ্ছে মেইন ব্যাপারটা, মানে একদম সিম্পলভাবে ধরো এক্সটেনশনালিজম হচ্ছে কাউন্টস ইন পার্সোনাল কন্টাক্ট নট টাইম টেবিল। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান যে এডুকেশনটা ছিল আমাদের ভারতবর্ষে, যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান যে এডুকেটরসরা ছিল, অ্যাডভোকেটেড অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডোমেস্টিক সিস্টেম অফ এডুকেশন, কি আগে গুরু গৃহে গিয়ে পড়াশোনা করতে হতো টু গিভ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, যাতে করে প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে নজর দেওয়া যায়। তারপরে এক্সটেনশনালিজমের মেন মন্ত্রটাকে প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে নজর দেওয়া। The nature of reality is a subject and lies within the individual. কারণ প্রতিটা যদি নজর না দাও তাহলে তাদের মধ্যে থেকে ভিতরের জিনিসটা বের করতে পারবে না। Attention and treatment to the student. In this system, the personal touch, the living relationship between the acharya and the brahmachari, মানে যেখানে আছে আচার্যদেব এবং স্টুডেন্টদের মধ্যে কনস্টিটিউট এডুকেশন, আর এটা হচ্ছে কি, এটা লিভিং রিলেশনশিপ তৈরি হচ্ছে। In a modern school, a teacher teaches a class and not the individuals with their difference. Okay, but in ancient India, Acharya taught the individuals with their difference, not the class. For this, they developed Gurukul system of education. তার জন্য গুরুকুল সিস্টেম এডুকেশন চালু হয়েছে। এটা হচ্ছে ডিফারেন্স এক্সটেনশনালিজমের সঙ্গে প্র্যাগম্যাটিজম, রিয়েলিজম বা আইডিয়ালিজম। কি আন্ডারস্ট্যান্ড? তো আইডিয়ালিজমটা কি আধ্যাত্মিকতা, রিয়েলিজম কি যেটা তুমি চোখে শুধু দেখছো, অবজার্ভ করছো, প্র্যাগম্যাটিজম ইনএক্সপেরিয়েন্স এর সঙ্গে, এক্সপেরিয়েন্সের সঙ্গে অবজেক্টিভ। ক্লিয়ার? এক্সটেনশনালিজমে কি পাচ্ছি না, ইন্ডিভিজুয়ালিটি। এটাই থাক আদ্র পর্যন্ত আজকে ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা বাকি যে কাজগুলো আমাদের আছে সেগুলো আমরা আলোচনা করব, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্লাসটা, একদিনে সব শেষ করলে তোমাদের এমনিতে মাথায় থাকবে না, মনেও থাকবে না। এরপরে যে বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো থাকবে সেটা আলোচনা করব আমরা। তারপরে এই চ্যাপ্টার থেকে, টিচিং অ্যাপটিটিউড থেকে কি কি কোয়েশ্চেন্স এসেছে সেই সমস্ত কোয়েশ্চেন্স আমরা আলোচনা করব। ওকে, সো কেমন লাগলো ক্লাসটা অতি অবশ্যই জানাবে এবং তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করে থাকছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো।